হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএসএসআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেল। আজকে আমরা গত সপ্তাহের যে কারেন্ট অ্যাফেয়ার্স গুরুত্বপূর্ণ যা যা সংবাদ হয়েছে সেগুলোর শিরোনাম দেখব এবং তার সাথে তার বিস্তৃত আলোচনা করব। ওকে, যেমন করে আমরা করে আসছি আলোচনা, এবং এই প্রত্যেকটা নিউজ কিন্তু আমাদের আপকামিং এক্সামিনেশনের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট। তাই জন্য ভিডিও কেউ স্কিপ করে করে দেখবে না। যদি দেখো ভালো করে প্রিপারেশনের জন্য কিন্তু আমি বলবো একদম পুরো ডিটেলে ভিডিওটা দেখো এবং তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। ওকে, তো চলো শুরু করছি আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের যে মেন টপিকগুলো রয়েছে সেগুলো। চলো দেখে নিই এক এক করে। ওকে, দেখো প্রথমেই আমরা চলে আসবো ইম্পর্টেন্ট ডে নিয়ে। ইম্পর্টেন্ট ডেজে প্রথমেই যেটা আমরা পাচ্ছি 21 মার্চ। আমরা 20 মার্চ অবধি পড়েছিলাম আগের যে ক্লাস হয়েছিল সেখানে। আজকে থেকে আমরা কিন্তু 21 মার্চ থেকে পড়ব। 21 মার্চ আমরা ওয়ার্ল্ড ফরেস্ট্রি ডে পালন করে থাকি। ওয়ার্ল্ড ফরেস্ট্রি মানে ফরেস্ট্রি কথাটার মধ্যেই তোমরা বুঝতে পারছো যে এটা আমাদের বন্য একটা পরিবেশ নিয়ে কথা বলা হচ্ছে, অর্থাৎ বন জঙ্গল এইগুলোর জন্য একটা ডেকে প্রিজার্ভ করে রাখা হয়েছে এবং সেটাই হচ্ছে ওয়ার্ল্ড ফরেস্ট্রি ডে। যেখানে এরকম দেখো বলে দিয়েছে ইন্টারন্যাশনাল ডে অফ ফরেস্ট, অর্থাৎ জঙ্গল বা বন যেগুলো আমাদের সবুজ, সেই প্রকৃতির সবুজকে রক্ষা করার জন্যই কিন্তু এই ডেটাকে আলাদা করে প্রাধান্য দেওয়া হচ্ছে সারা পৃথিবী জুড়ে। এবং সেটা আমরা কবে পালন করে থাকি? 21 মার্চ। ওকে, তো চলো এবছরের যে থিম রয়েছে এই থিম কিন্তু 2024 এর থিম। প্রত্যেকটা যতগুলো থিম আমি পড়াবো প্রত্যেকটা কিন্তু 2024-এর থিম। এবং যেগুলো আমরা ওয়ার্ল্ড ওয়াইড ব্যবহার মানে ওয়ার্ল্ড ওয়াইজ যে সমস্ত ডেগুলোকে আমরা সেলিব্রেট করে থাকি, ঠিক আছে, সেই সমস্ত ডেগুলোর থিম কিন্তু ইকুয়ালি ইম্পর্ট্যান্ট হয়ে যায় প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রে। আমি সমস্ত ভিডিওতে একই কথা বলি, আজকেও একই কথা বললাম। যারা আমার রেগুলার স্টুডেন্ট তারা সবাই জানো এই ব্যাপারটা সম্বন্ধে। তো চলো আমরা থিমটা একটুখানি দেখে নিই। কি বলেছে দেখো, ফরেস্ট অ্যান্ড ইনোভেশন, নিউ সলিউশনস ফর আ বেটার ওয়ার্ল্ড। অর্থাৎ আমাদের যে ফরেস্ট রয়েছে এবং সেই সম্পর্কে যা যা কিছু নতুন নতুন আবিষ্কার ঘটছে, যা যা কিছু নতুন বৈচিত্র্য দেখা যাচ্ছে, যা কিছু হচ্ছে, এই সমস্ত কিছুই কিন্তু আমাদের একটা বেটার ওয়ার্ল্ড প্রোভাইড করতে পারে, একটা সুন্দর পৃথিবী আমাদেরকে দান করতে পারে। ওকে, তো সেটাই একটা আমাদের অপরচুনিটি যে আমরা এই বন জঙ্গল যা কিছু রয়েছে তাকে যদি প্রোটেক্ট করি তাহলে এখান থেকে আমরা যে রিটার্ন পাবো না, সেটা অনবদ্য এক রিটার্ন, এবং সেটা আমাদেরকে একটা বেটার পজিশনে, একটা বেটার ওয়ার্ল্ডে পৌঁছে দিতে পারে বা একটা নতুন ওয়ার্ল্ড তৈরি করতে পারে। ওকে, তো সেই কারণেই এই থিমটাকে রাখা হয়েছে আমাদের মধ্যে একটা সচেতনতা বৃদ্ধি করার জন্য বলতে পারো। তো থিমটা একটু ভালো করে লক্ষ্য রেখো যে বলেছে নিউ সলিউশনস ফর আ বেটার ওয়ার্ল্ড। চলে যাচ্ছে আমাদের 22 মার্চ আমরা কি উদযাপন করি দেখো, ওয়ার্ল্ড ওয়াটার ডে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। পরিবেশ হয়ে গেল, এবার আমরা জলে ফিরে আসি। জল পরিবেশের আরেকটা অপরিহার্য অঙ্গ। ওকে, তাহলে আমরা ফার্স্টে পড়লাম জঙ্গল বন ইত্যাদি নিয়ে, তারপর চলে আসছি আমরা জল নিয়ে। তাহলে 21 মার্চের পরেই 22 মার্চ আমরা ওয়ার্ল্ড ওয়াটার ডে পালন করে থাকি। ভীষণ ইম্পর্টেন্ট একটা জায়গা। দেখো থিম কি রাখা হয়েছে, ওয়াটার ফর পিস, শান্তির জন্য জল। ওকে, আমরা মজার ছলে বলে থাকি শান্তির জল, যেটা আমরা ঠাকুরের পুজোর সময় ব্যবহার করি, আমাদেরকে পুজোর পরে এইটা দেয়া হয়, শান্তির জল ছেটানো হয়, সেটা একটা অন্য আঙ্গিক। কিন্তু এখানের আঙ্গিকটা অন্য। এখানে কি কারণে বলা হয়েছে ওয়াটার ফর পিস, অর্থাৎ যে জল, যে আমাদের পৃথিবীর আমরা জানি যে 90% জলে পরিবেষ্টিত আছে, তাই তো, তো সেই জলকে আমরা ঠিক করে ইউটিলাইজই করতে পারছি না। আমাদের যে সমস্ত ব্যবহার্য জল সেগুলো কিন্তু আমরা এখন বর্তমানে দেখা যাচ্ছে যে ভীষণ পরিমাণে কমে যাচ্ছে। আমাদের বিভিন্ন জায়গায়, পৃথিবীর বিভিন্ন জায়গায় বলো, আমাদের ইন্ডিয়ার মধ্যেও ইভেন এমন এই সমস্যা দেখা দিয়েছে যে আমাদের জলের পরিমাণ কমে যাচ্ছে। ওকে, যে জল আমরা ব্যবহার করতে পারবো, তো জল কিন্তু আমাদের কাছে একটা অশান্তির চরম সীমায় পৌঁছে যাচ্ছে। জলকে আমরা নষ্ট করছি, জল
আমাদেরকে কিন্তু পুরো এই মানব যে সম্পদ রয়েছে না, এই মানব সম্পদকেই নষ্ট করে দেবে, ঠিক আছে? তাই জন্য জল রক্ষা করা ভীষণ ইম্পর্টেন্ট। জল রক্ষা করার সঙ্গে সঙ্গে আমরা এই থিমটা একটুখানি খেয়াল রাখবো, ওয়াটার ফর পিস, লেভারেজিং ওয়াটার ফর পিস। ওকে, দুটোই হতে পারে, দুভাবে বলতে পারি আমরা, একটা ওয়াটার ফর পিস যেটা ছোট করে, আর এটা লেভারেজিং ওয়াটার ফর পিস। তো দুভাবেই আমরা কিন্তু এই থিমটাকে দেখতে পারি। ওকে, তাহলে আমরা 21শে মার্চ আর 22শে মার্চ জেনে নিলাম। চলে যাচ্ছি আমাদের পরেরটায়। দেখো 23শে মার্চ আমরা কি উদযাপন করে থাকি? ওয়ার্ল্ড মেটেরিওলজিক্যাল ডে। এটাও কিন্তু আমাদের আবহাওয়া রিলেটেড। মেটেরিওলজিক্যাল মানে কি? আমাদের আবহাওয়া রিলেটেড, জলবায়ু রিলেটেড। ওকে, তো ওয়ার্ল্ড মেটেরিওলজিক্যাল ডে আমরা কবে পালন করে থাকি? মার্চের 23 তারিখে। ওকে, এবং এটার যে থিমটা রয়েছে সেটা দেখো, অ্যাট দ্য ফ্রন্ট লাইন অফ ক্লাইমেট অ্যাকশন। ওকে, ফ্রন্ট লাইন মানে আমরা কি জানি না, যে বর্ডার, যে সীমারেখাটা রয়েছে, তো সেই সীমারেখায় ক্লাইমেট অ্যাকশন অর্থাৎ জলবায়ুর যে কার্যকারিতা বা জলবায়ুর যে অ্যাকশন, সেই ক্লাইমেট অ্যাকশনের বর্ডার লাইনে আমরা দাঁড়িয়ে আছি। তো অ্যাট দ্য ফ্রন্ট লাইন অফ দ্য ক্লাইমেট অ্যাকশন। ওকে, তারপর দেখো ওয়ার্ল্ড টিবি ডে। তাহলে এটাও ইম্পর্টেন্ট এবং এটাও ইকুয়ালি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ইম্পর্টেন্ট। মার্চের শেষের দিকে যে কটা ডে আমরা পালন করে থাকি প্রত্যেকটাই ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটাই আমাদেরকে ভালো করে পড়তে হবে। ওয়ার্ল্ড টিবি ডে। টিবি মানে আমরা সবাই জানি টিউবারকুলোসিস, যেটা আমরা যক্ষা বলে থাকি, অর্থাৎ যে সমস্ত পেশেন্টরাই টিবি দ্বারা আক্রান্ত হয়, টিউবারকুলোসিস দ্বারা, আমরা জানি তাদের প্রচন্ড কাশি হয়। কাশির সঙ্গে সঙ্গে তাদের অনেকেরই এরকম কি হয়, রক্তপাত হতে থাকে, মুখ থেকে রক্ত বেরোয়। তো এই ধরনের যে সিমটমস গুলো থাকে আমরা জানি এগুলো টিবির সিমটমস। এবং এই সিমটমস যদি একটা বলা হতো, যখন আমরা ছোট ছিলাম তখন আমাদের রেডিওতে এটা শুনতাম যে বলা হতো যে 8 দিনের বেশি, 8 থেকে 10 দিনের বেশি যদি কারোর কাশি স্টে করে, তাহলে পরে তাকে যেন হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সরকারি হাসপাতালে, এবং সেখানে যেন টিবি টেস্ট করানো হয়। কারণ চান্সেস থাকে যে 8 থেকে 10 দিনের মধ্যে নর্মাল সর্দি কাশি হলে সেরে যায়, কিন্তু তার থেকে বেশি যদি স্টে করে তাহলে পরে সেটা আমাদের শরীরের জন্য খারাপ এবং সেটা অন্য কোনো দিকে টার্ন নিতে পারে। তো একটা সতর্ক বার্তা আমাদের রেডিওতে কিন্তু আগে জারি করা হতো। এখন তো রেডিওর ব্যবহার অনেক কমে গেছে, রেডিওর প্রচলন অনেক কমে গেছে, কিন্তু আগে এই জিনিসটা বলা হতো যে টিবি টেস্ট করাতে হবে যদি 8 থেকে 10 দিনের বেশি কারোর কাশি স্টে করে যায়। তো সেই টিবি নিয়ে এখন সচেতনতা অনেক বেড়েছে, নতুন নতুন অনেক ওষুধ আবিষ্কার হয়েছে টিবি প্রতিরোধের জন্য। আগে তো সেরকম হতো না, আগে গ্রামে গঞ্জে টিবি হলে মানে তাকে এক ঘরে করে দেওয়া হতো এবং বলা হতো যে টিবি নাকি ছোঁয়াচে, এবং সত্যি সত্যি টিবির যে ব্যাকটেরিয়া সেগুলো ছোঁয়াচেই, এবং তারপরে কিন্তু সেই রোগীটা মানে মারা যেত, তাকে পুরো চিকিৎসাহীন করে দিয়ে তাকে মরে যেত সেই পেশেন্ট। কিন্তু আজকে দাঁড়িয়ে আমরা অনেকটা এগিয়ে গেছি, আজকে দাঁড়িয়ে কিন্তু আমরা টিবি থেকে অনেকটা একটা উন্নত চিকিৎসা ব্যবস্থার মধ্যে দিয়ে অগ্রসর হচ্ছি। এই জন্য এই বছরের থিমটা দেখো ভালো করে, ইয়েস উই ক্যান এন্ড টিবি। তো আমাদের মধ্যে সেই কনফিডেন্সটা গ্রো করে গেছে যে হ্যাঁ, আমরা টিবি কিন্তু শেষ করতে পারি। তো এইভাবে একটু মানে বুঝে বুঝে থিমগুলো আমরা পড়বো, এবং প্রত্যেকটা ডে, যে কটা ডে আমি আজকে বললাম প্রত্যেকটা কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট, এবং প্রত্যেকটাই দেখো 3টে ডে আমাদের পরিবেশ রিলেটেড। একটা আমরা পড়লাম জঙ্গল, দ্বিতীয়টা পড়লাম জল, তৃতীয় পড়লাম আমরা ক্লাইমেট রিলেটেড, এবং চতুর্থ যেটা, এটা আমাদের শরীরের প্রতি রিলেটেড, দেখো টিবি। ওকে, তাহলে টিবি রিলেটেড ডে আমরা 4টেই পড়ে নিলাম। চলে যাচ্ছি এবার ইম্পর্টেন্ট ডে থেকে একটু অন্য জায়গায়। প্রথমেই যে খবরটা রয়েছে সেটা হলো অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড বা নিয়োগকরণ, যেটা সেই রিলেটেড। দেখো কি বলছে, প্রসার ভারতী। প্রসার ভারতী আমরা জানি, রেডিওর কথা এত বলছিলাম এইটার কারণে, দেখো প্রসার ভারতী এটাও কিন্তু আমাদের এই অল ইন্ডিয়া রেডিও, আমরা যেটা AIR বলে থাকি সংক্ষেপে, এবং কলকাতায় যার অবস্থান রয়েছে আকাশবাণী নামে। ওকে, যাকে রবীন্দ্রনাথ ঠাকুর নাম দিয়েছিলেন আকাশবাণী, এটা কিন্তু প্রশ্নে আসে, একটু মাথায় রেখো। রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এই নামকরণটা করেছিলেন AIR এর, মানে অল ইন্ডিয়া রেডিওর কি নামকরণ করেছিলেন? আকাশবাণী, মানে দ্য ভয়েস অফ ফ্রম দ্য স্কাই, যে আকাশ থেকে বার্তা আসছে, তাই জন্য আকাশবাণী। ওকে, তো সেই প্রসার ভারতী হচ্ছে তারই একটা ডিপার্টমেন্ট বা তারই একটা অঙ্গ বলতে পারো। সেইখানকার নতুন চেয়ারম্যান নিযুক্ত হলেন কে?
নবনীত কুমার সেহগল। ওকে, নবনীত কুমার সেহগল। ওকে, তাহলে প্রসার ভারতীর নতুন চেয়ারম্যান হচ্ছেন ইনি নবনীত কুমার সেহগল। সেহগল দেখো কি বলেছে, উত্তরপ্রদেশে ক্যাডার থেকে 1988 ব্যাচের একজন অবসরপ্রাপ্ত আইএএস অফিসার। তাহলে ইনি একজন অবসরপ্রাপ্ত আইএএস অফিসার, তিনি বর্তমানে এই চেয়ারম্যান পদে অভিষিক্ত হয়েছেন। কি বলছে না, প্রসার ভারতের নতুন চেয়ারম্যান হিসেবে তিনি নিযুক্ত হয়েছেন তথ্য এবং সম্প্রচার মন্ত্রক। ওকে, তাদের দ্বারা জারি করা একটা আদেশে বলা হয়েছে যে সেহগলের মেয়াদ 3 বছর বা তিনি 70 বছর বয়স অবধি না পৌঁছানো পর্যন্ত এই পদে থাকতে পারেন। এই জায়গাটা একটু বোঝার মতো। কি ব্যাপারটা আমি একটু বলে দিচ্ছি ডিটেলে। যেটা আগে আসুক, এই জায়গাটা খেয়াল করেছে, যেটা আগে আসুক মানে কি হতে পারে তিনি এখন যে বয়সে দাঁড়িয়ে আছেন তার 70 বছর যদি তার তাড়াতাড়ি আসে, মানে 3 বছরের মধ্যে নয়, তার মেয়াদ হচ্ছে 3 বছর এবং তার আরেকটা মেয়াদ হচ্ছে 70 বছর, মানে তার এজ 70 বছর। অর্থাৎ কি 3 বছরের মাথায় দেখা গেল যে 2 বছরের মাথাতে তার এজ 70 হয়ে গেছে, তাহলে কিন্তু এই 2 বছরের পরেই তিনি কিন্তু এই পদ থেকে সরে যাবেন। আবার যদি দেখা যায় যে 3 বছরের মাথাতেই তার 70 হয়েছে, তাহলে কি হলো, তার 3 বছরও কমপ্লিট হলো প্লাস 70 এজ অবধিও তিনি কিন্তু এই আসনে অভিষিক্ত থাকলেন। তাই যেটাই আগে আসবে না কেন তাকে সেটাই মেনে নিতে হবে এবং সেই অনুযায়ী তার কিন্তু এই মেয়াদটা নির্ধারিত হয়েছে। বোঝা গেল? তো তিনি হচ্ছেন, তার নামটা আমরা খেয়াল করব, নবনীত কুমার সেহগল। ওকে, নামটা একটু ভালো করে খেয়াল করো। এবং প্রসার ভারতীর তিনি এখন নতুন চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন। এইবার আমরা জেনে নিই যে প্রসার ভারতী, এই প্রসার ভারতীর এস্টাবলিশমেন্ট ইয়ার কত? প্রসার ভারতীর এস্টাবলিশমেন্ট ইয়ার হচ্ছে 1997। ওকে, প্রসার ভারতী তৈরি হচ্ছে 1997-এ এবং কত তারিখ? 23 নভেম্বর। বোঝা গেল? তাহলে প্রসার ভারতী তৈরি হচ্ছে 1997 সালের 23শে নভেম্বর এবং এর যে হেডকোয়ার্টার, এর হেডকোয়ার্টার কোথায় রয়েছে? আমরা সকলেই জানি হেডকোয়ার্টার রয়েছে নিউ দিল্লিতে। ওকে, এর হেডকোয়ার্টার রয়েছে নিউ দিল্লি। ওকে, তাহলে আরেকটা ইনফরমেশন যেটা সেটা আমরা জানি আকাশবাণী, যেটা সম্বন্ধে একটু আগেই বললাম। এই আকাশবাণী কবে তৈরি হচ্ছে? যারা জানো তারা আমাকে কমেন্ট করে লেখো, আকাশবাণী কবে তৈরি হচ্ছে, এস্টাবলিশমেন্ট ইয়ার কত? ওকে, আমি একটা ইনফরমেশন দিয়ে দিলাম যে আকাশবাণীকে আমরা ভয়েস ফ্রম দ্য স্কাইও বলতে পারি এবং এই নামকরণটা করেছে কে না রবীন্দ্রনাথ ঠাকুর। এবং আকাশবাণীর আরেকটা নাম যদি বলে তাহলে অল ইন্ডিয়া রেডিও। ওকে, এই ইনফরমেশনগুলো আমি দিয়ে দিলাম। বাকিটা যেটা আমি লিখেছি আকাশবাণী কবে তৈরি হয়েছে বা প্রতিষ্ঠা সাল, সেইটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। চলে যাচ্ছি আমাদের পরের খবরে। দেখো, রাশিয়ান ফেডারেশনের প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হলেন ভ্লাদিমির পুতিন। এই পুতিনকে ঘিরে কত কাহিনীই না চলে আসছে। এই পুতিন কিন্তু রাশিয়ার আবার প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়ে গেলেন। ওকে, তাহলে রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে পুনরায় 5ম বারের জন্য নির্বাচিত হলেন কে? ভ্লাদিমির পুতিন। ওকে, রাষ্ট্রপতি 6 বছরের মেয়াদে জনগণের ভোটের মাধ্যমে সরাসরি নিযুক্ত হন। তাহলে রাষ্ট্রপতির মেয়াদ কত বছর? 6 বছর অ্যাকর্ডিং টু সোভিয়েত রাশিয়া। ওকে, তাহলে রাশিয়া ফেডারেশনের নিয়ম অনুযায়ী, ওদের যে কি বলবো কনস্টিটিউশন, সেই অনুযায়ী কিন্তু রাষ্ট্রপতির মেয়াদ হচ্ছে 6 বছর। ঠিক আছে, এবং পুনরায় 5ম বারের জন্য নির্বাচিত হলেন কে? ভ্লাদিমির পুতিন। এবার একটা ইনফরমেশন জেনে নাও যে কত সাল থেকে ভ্লাদিমির পুতিন এই রাষ্ট্রপতি পদে অভিষিক্ত আছেন। সিন্স 2012, 2012 সাল থেকে এখনো পর্যন্ত। ওকে, 2012 সাল থেকে এখনো পর্যন্ত 2024-এও তিনি কিন্তু নির্বাচিত হলেন অ্যাজ আ প্রেসিডেন্ট। বোঝা গেল? চলে যাচ্ছে আমাদের পরের খবরে। দেখো কি বলেছে, ভুবনেশ্বরে উদ্বোধন করা হলো ভারতের প্রথম ইনডোর
অ্যাথলেটিক সেন্টার। ওকে, ভারতের প্রথম ইনডোর অ্যাথলেটিক সেন্টার কোথায় তৈরি হলো? ভুবনেশ্বরে তৈরি হলো। এবার একটু ডিটেল ইনফরমেশন আমরা জেনে নিই। উড়িষ্যার যে মুখ্যমন্ত্রী রয়েছেন নবীন পাটনায়ক, তিনি এই স্টেডিয়ামটার উদ্বোধন করেছেন। স্বাভাবিকভাবেই ভারতের প্রথম ইনডোর অ্যাথলেটিক্স এবং জলজ কেন্দ্রের উদ্বোধন করলেন। দেখো ভুবনেশ্বরের কোথায়? কলিঙ্গ স্টেডিয়ামে। ওকে, কলিঙ্গ বলে একটা স্টেডিয়াম রয়েছে ভুবনেশ্বরে, সেইখানেই কিন্তু এই প্রথম ইনডোর অ্যাথলেটিক সেন্টার এবং তার সঙ্গে সঙ্গে জলজ কেন্দ্রও রয়েছে। আমরা পুরোটা ইনফরমেশন জানবো। দেখে নাও প্রথমেরটা কি বলেছে। ভারতের প্রথম ইনডোর অ্যাথলেটিক স্টেডিয়াম সম্বন্ধে কি কি ইনফরমেশন আছে একটু জেনে নিই। দেখো কি বলেছে, স্টেডিয়ামটাতে 120 জন ক্রীড়াবিদ পূর্ণকালীন কোচিং এর জন্য থাকতে পারে। অর্থাৎ তাদের যে পুরো কোর্স, ওকে, 120 জন প্লেয়ারকে পুরোপুরিভাবে কোর্সে আনা হবে এবং তাদেরকে ট্রেনিং দেওয়া হবে। ওকে, তারপর কি বলেছে, এটাতে পড়াশোনার জন্য একটা শ্রেণীকক্ষ থাকবে, অর্থাৎ ক্লাসরুম থাকবে, চিকিৎসার সুবিধা থাকবে, ক্রীড়াবিদদের জন্য একটা উৎসর্গীকৃত প্যান্ট্রিও রয়েছে। প্যান্ট্রি মানে খাবার দাবার, এই সমস্ত কিছু কিন্তু এখানে প্রোভাইড করা হবে। খাবার দাবার থেকে শুরু করে ক্লাসরুম, চিকিৎসা ব্যবস্থা, এভরিথিং। ওকে, তারপর কি বলেছে, দেখো ইতালীয় একটা কোম্পানি রয়েছে, তার নাম হলো মন্ডো এসপিএ। ওকে, ইটালীয় কোম্পানি, তার নাম হলো মন্ডো এসপিএ। তারা স্টেডিয়ামে 10,000 বর্গমিটারের একটা ট্র্যাক স্থাপন করেছে, দৌড়ানোর যে ট্র্যাক। ওকে, সেই ট্র্যাক 10,000 বর্গমিটারের একটা ট্র্যাক কিন্তু তারা তৈরি করেছে। এইটা দেশে প্রথম ধরনের, অর্থাৎ এই প্রথমবারের মতো কিন্তু এই এত বড় এত লেন্দি একটা ট্র্যাক তৈরি করা হলো দেশে কোনো স্টেডিয়ামে। ওকে, তো সেটাও একটা উল্লেখযোগ্য ঘটনা। আর কি, এই স্টেডিয়ামে লং জাম্প হবে, ট্রিপল জাম্প হবে, 100 মিটার 200 মিটারের রেস ট্র্যাক, এই সমস্ত কিছু সুবিধা কিন্তু রয়েছে। এছাড়াও পোল ভল্ট, শটপুট ইভেন্টও কিন্তু স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। অর্থাৎ এই ধরনের গেমগুলো, এই ধরনের স্পোর্টসগুলো কিন্তু অনায়াসে এই স্টেডিয়ামে বা এই যে ইনডোর অ্যাথলেটিক সেন্টারটা তৈরি করা হলো এখানে কিন্তু অনুষ্ঠিত হতে পারে। এবং ইটালীয় কোম্পানি মন্ডো এসপিয়া কিন্তু এই 10,000 বর্গমিটারের যে ট্র্যাকটা তৈরি করেছে, এখানে নানান ধরনের রেস অনুষ্ঠিত হতে পারে। এখানে বলে দিয়েছে 100 মিটার 200 মিটারের রেস ট্র্যাকের সুবিধা রয়েছে। সুতরাং এবং 120 জন যে ক্রীড়াবিদ রয়েছে বা অ্যাথলেটিক্স রয়েছে তাদেরকে কমপ্লিট ট্রেনিং দেওয়ারও কিন্তু ব্যবস্থা রয়েছে। ওকে, শ্রেণীকক্ষ, চিকিৎসা থেকে শুরু করে এভরিথিং, খাবার দাবার সমস্ত কিছুর ব্যবস্থা এখানে থাকবে। এই স্টেডিয়ামের মধ্যেই সমস্ত কিছু অ্যাভেলেবেল। এছাড়াও আরো কি রয়েছে দেখো, ইনডোর অ্যাকোয়াটিক সেন্টার, অর্থাৎ শুধুমাত্র স্টেডিয়াম তৈরি করেছে মানে শুধুমাত্র যে স্থলজ যে স্পোর্টস গুলো রয়েছে সেগুলোই অনুষ্ঠিত হবে এমন কিন্তু নয়। দেখো বলেছে ইনডোর অ্যাকোয়াটিক সেন্টারও তৈরি হয়েছে, অর্থাৎ জলের মধ্যে যে স্পোর্টস সেইগুলোও কিন্তু অনুষ্ঠিত হওয়ার একটা স্কোপ করে দিয়েছে। কেমন দেখো, ইনডোর অ্যাকোয়াটিক সেন্টার স্টেডিয়াম কমপ্লেক্সে অন্দর জলজ কেন্দ্রে একটা 50 মিটার অলিম্পিক আকারের পুল এবং তাপমাত্রা নিয়ন্ত্রণ বৈশিষ্ট্য সহ 25 মিটার ওয়ার্ম আপ পুল তৈরি করা হয়েছে। ভীষণ সুন্দর একটা ব্যাপার যে আমাদের নিজেদের দেশের মধ্যে এত সুন্দরভাবে যে ক্রীড়াবিদদের জন্য এত ভাবা হচ্ছে এবং তাদের জন্য এত উন্নত মানের একটা সেন্টার তৈরি করা হচ্ছে, যেখানে শুধুমাত্র যে আমাদের স্থলজ গেম তাই নয়, আমাদের অ্যাকোয়াটিক স্পোর্টস গুলোও কিন্তু সেখানে অনুষ্ঠিত হবে এবং তারা কিন্তু সেখানে প্রশিক্ষণ নিতে পারবে, সব থেকে বড় কথা। তাহলে দেখো 50 মিটার অলিম্পিক আকারের পুল তৈরি করা হয়েছে, প্লাস 25 মিটারের ওয়ার্ম আপ পুলও তৈরি করা হয়েছে যেখানে টেম্পারেচার কন্ট্রোল করা যাবে। ওকে, তারপর দেখো বসার ক্ষমতা এবং এখানে সিটিং অ্যারেঞ্জমেন্টও রয়েছে, 1000টা সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। জাতীয় আন্তর্জাতিক সমস্ত ধরনের ইভেন্ট কিন্তু এখানে অনুষ্ঠিত হতে পারে। ওকে, আরেকটা দেখো ইনডোর ডাইভিং সেন্টার, অর্থাৎ ডাইভিং যে গেমগুলো রয়েছে, ডাইভিং স্পোর্টস গুলো রয়েছে সেগুলোও এখানে অনুষ্ঠিত হতে পারে। দেখো মুখ্যমন্ত্রী কলিঙ্গ স্টেডিয়াম কমপ্লেক্সে একটা ইনডোর ডাইভিং সেন্টারের ভিত্তিপ্রস্তর তৈরি করেছে এবং ডাইভিং সেন্টারে 25 মিটারের একটা ডাইভিং পুল তৈরি করা হয়েছে এবং সিঙ্ক্রোনাইজড সাঁতারের জন্য অতিরিক্ত 5 মিটারেরও একটা পুল থাকবে, যেটা ডাইভিং পুলটা তাপমাত্রা নিয়ন্ত্রিত হবে। অর্থাৎ প্রত্যেকটাতেই কিন্তু তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য মেশিন বসানো হচ্ছে,
পুলগুলোকে সুন্দর করে প্রোটেকশন দেওয়া হচ্ছে এবং সেগুলোতেও কিন্তু এরকম ব্যবস্থা, উন্নত মানের ব্যবস্থা তৈরি করে দেওয়া হচ্ছে যাতে কোনো রকম অ্যাথলেটিক্সে কোনো রকম কোনো সমস্যার সম্মুখীন না হতে হয় এবং তারা যাতে সুষ্ঠুভাবে তাদের প্রশিক্ষণটা সেখানে নিতে পারে। ওকে, তো এইটা হচ্ছে একটা দেখতে এরকম এরম এরকম ট্র্যাক তৈরি করা হয়েছে। দেখো একটা ভেতরের ছোট জায়গা এটা। ওকে, এরকম বিশাল বড় এরিয়া নিয়ে কিন্তু এই পুরো এই অ্যাথলেটিক সেন্টারটা তৈরি করা হয়েছে। ওকে, তাহলে ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে এই সেন্টারটা ওপেন করা হয়েছে, এটা একটু মাথায় রেখো। তাহলে সেন্টারটার নাম কি, সেন্টারটা কোথায় তৈরি করা হয়েছে এবং সেখানে কি কি স্পোর্টসের অ্যারেঞ্জমেন্ট রয়েছে, কি কি সেন্টার ওখানে তৈরি ওপেন হয়েছে, এই প্রত্যেকটা ইনফরমেশন একটু ভালো করে ডিটেলে পড়ে যেও। আমি এখানে কমপ্লিট আলোচনা করে দিয়েছি, এর থেকে বাইরে আর কিছু প্রশ্ন আসার কথা নয়। এখানে কমপ্লিট আলোচনা করে দেওয়া হয়েছে, একদম ডিটেল একটা বিশ্লেষণ তোমাদের সামনে কিন্তু দিয়ে দিয়েছি। ওকে, তো চলো চলে যাচ্ছে আমাদের পরের নিউজে। পরে কি বলেছে দেখো, রাজস্থানে সুফি ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছে। ওকে, এটাও ভীষণ ইম্পর্টেন্ট একটা জায়গা। এই সুফি ফেস্টিভ্যাল এমন একটা ফেস্টিভ্যাল যেটা শুধুমাত্র শুধুমাত্র আমাদের ভারতের যে কালচার, ভারতের যে হেরিটেজ, এটাকেই সবার মানে এটাকেই ঐতিহ্যমণ্ডিত করে না। এটা বেসিক্যালি এমন একটা ফেস্টিভ্যাল যেখানে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে। লোকজন বলতে কারা, যারা শিল্পী মানুষ তারা আসেন, তারা তাদের সেখানে প্রদর্শনী দেখান এবং সেই সমস্ত প্রদর্শনীগুলো কিন্তু কোনো রকম কোনো আমি বলবো না যে মানে সেখানে কিন্তু এমন উন্নত মানের শিল্পীরা আসেন যারা কিন্তু তাদের নাম কিন্তু অলমোস্ট সকলে জানে, এরকম টাইপের শিল্পীরা এখানে আসেন এবং প্রদর্শনী দেখান। ওকে, তো দেখো বলেছে কি ওয়ার্ল্ড সেক্রেড স্পিরিট ফেস্টিভ্যাল, পুরো নামটা হচ্ছে এইটা, ওয়ার্ল্ড সেক্রেড স্পিরিট ফেস্টিভ্যাল। এটা সারা গ্রহের সেরা কিছু শিল্পীদেরকে এখানে ইনভাইট করে আনা হয় এবং তারা শ্রোতাদেরকে মুগ্ধ করেন। ওকে, সেরকমই একটা মঞ্চ হচ্ছে এইটা। উৎসবটি নাগৌর এবং যোধপুর এই দুটো জায়গায় অনুষ্ঠিত হয়ে থাকে। ভালো করে লক্ষ্য করো, নাগৌর এবং যোধপুর এই দুটো জায়গায় অনুষ্ঠিত হয়। নাগৌর ফোর্ট রয়েছে যেটা এবং মেহেরনগড় ফোর্ট রয়েছে, এই রাজকীয় পরিবেশেই কিন্তু এটা অনুষ্ঠিত হয়ে থাকে, যার ফলে অনুষ্ঠানটাকে আরো বিশেষ করে তোলে। অর্থাৎ এটা মানে পুরোটাই যেহেতু একটা কি বলবো হেরিটেজ একটা লুক দেয়, একটা ভিনটেজ লুক দেয়, সেই কারণে এই অ্যারেঞ্জমেন্টটাও করা হয় কিন্তু রাজস্থানের ফোর্টের মধ্যে। ওকে, যেমন নাগৌর এবং যোধপুরে এটার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। নাগৌর এবং যোধপুরে যে ফোর্ট রয়েছে না, একটা ফোর্ট নাগৌর ফোর্ট এবং আরেকটা হলো মেহেরনগড় ফোর্ট যোধপুরে, এই দুটো ফোর্টেই কিন্তু এটা আয়োজন করা হয় এবং সেই ফোর্টের মধ্যে সেই পরিবেশের মধ্যে একটা রাজকীয় পরিবেশ। হ্যাঁ, আগে রাজা বাদশারা যেরকম ভাবে গান শুনতেন সেই রকম ভাবে একটা মজলিস তৈরি করা হয়। ওকে, সেইভাবেই কিন্তু এটাকে অনুষ্ঠিত করা হয় এবং শ্রোতারাও এখানে যান। এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট লিমিটেড, একদমই লিমিটেড, আগে থেকে বুকিং করতে হয় এবং সেখানে শ্রোতারা যান, তারা কিন্তু শোনেন, সেই আমেজে ভাসেন, এরকমই একটা ফিল কিন্তু আসে। ওকে, তো দেখো কি বলেছে, ইরান, মিশর, চীন, মঙ্গোলিয়া, পাকিস্তান, ভারত এবং আরো অনেক জায়গা থেকে শিল্পীরা কিন্তু আসেন। ওকে, বুঝতে পারছো, ইরান, মিশর, চীন, মঙ্গোলিয়া, পাকিস্তান, ভারত এবং আরো অনেক জায়গা থেকে সমস্ত উন্নত মানের গুণগত মানের সমস্ত শিল্পীরা তারা আসেন এবং এই উৎসবে অংশ নেন। ওকে, এই আধ্যাত্মিক উৎসব আমাদের প্রাণময় সঙ্গীতের যাত্রায় নিয়ে যায় এবং আমাদেরকে সেই মোড়ে নিয়ে আসে যেখানে ভারতীয় ঐতিহ্য সারা বিশ্বের সাথে মিলিত হয়। ভীষণ ইম্পর্টেন্ট, যেটা আমি আগেই বলছিলাম, যেখানে ভারতীয় ঐতিহ্য শুধুমাত্র ভারতের কালচার নয়, শুধুমাত্র ভারতের শিল্প আর্টস নয়, এখানে কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে যেহেতু অ্যারেঞ্জমেন্টটা ফোর্টে করা হচ্ছে না, তো সেইখানকার যে যাবতীয় রাজকীয় মজলিস যেটা, সেইটাকেও কিন্তু বিশ্বের দরবারে প্রেজেন্ট করা হচ্ছে। ওকে, তো রাজাদের যে আদব কায়দা সেই রকম ভাবে কিন্তু এই পুরো প্রোগ্রামটাকে অ্যারেঞ্জ করা হয় এবং সেইভাবেই কিন্তু প্রেজেন্ট করা হয়। তো এটা একটা ভীষণ সুন্দর প্রেজেন্টেশন যেখানে ভারতের ঐতিহ্য সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। ওকে, তো এটা ভীষণ সুন্দর একটা ফেস্টিভ্যাল বলা যেতে পারে। ওকে,
দেখো এইভাবে কিন্তু শিল্পীরা বসে থাকেন এবং শিল্পীরা এরকম রাজকীয় পোশাক পরেই কিন্তু এই প্রোগ্রামটা অনুষ্ঠিত করে থাকে। এই উৎসবে একটি ট্রিপ অবশ্যই সুফি সঙ্গীত, একটা তো সুফি সঙ্গীত তো অবভিয়াসলি হবে যেহেতু সুফি ফেস্টিভ্যাল, তার সঙ্গে সঙ্গে দেখো কি কি হয়, বিদেশি গন্তব্যস্থল, প্রাসাদ, পুরনো বিশ্বের দুর্গ, পরাবাস্তব ডেজার্ট সৌন্দর্য, এরকম বিভিন্ন আহ আকর্ষণীয় বিষয়বস্তু নিয়েও কিন্তু সেখানে প্রেজেন্টেশন করা হয়। ওকে, মানে একটা এক্সিবিশনের মতো করা হয়ে থাকে। ওকে, এই সমস্ত কিছুই কিন্তু ওখানে অ্যারেঞ্জ করা হয়। এই হচ্ছে ওয়ার্ল্ড সেক্রেট স্পিরিট ফেস্টিভ্যাল, যেটা নাগৌরে হয়েছে, এটা নাগৌরের ছবি। ওকে, চলে যাই আমাদের পরের যে খবর সেটা, এবং এটা অবভিয়াসলি চলে এসেছে আমাদের অ্যাওয়ার্ড রিলেটেড। এটা আমাদের অ্যাওয়ার্ড রিলেটেড একটা তোমার কারেন্ট অ্যাফেয়ার্স। দেখো কি বলেছে, স্ট্যালিন সঙ্গীতা কলানিধি পুরস্কার 2024-এর জন্য কাকে নিযুক্ত করেছে? টি.এম. কৃষ্ণের নির্বাচনকে সমর্থন জানিয়েছেন। এই যে তাকে মনোনীত করা হয়েছে, যে কলানিধি অ্যাওয়ার্ড দেওয়া হবে, তাই নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি হয়েছে। ওকে, একটা বিশাল কন্ট্রোভার্সির মধ্যে দিয়ে কিন্তু টি.এম. কৃষ্ণকে যেতে হয়েছে। এবং এই যে দেখেছো দুটো নাম, রঞ্জনী এবং গায়ত্রী, এরা দুজনেই কিন্তু এর এগেনস্টে ছিল এবং তারা কিন্তু চায়নি যে টি.এম. কৃষ্ণা এই অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হোক। কিন্তু সম্পূর্ণরূপে যিনি সাপোর্ট করেছেন তিনি হলেন এই স্ট্যালিন। স্ট্যালিনকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। এই ছোট্ট ছোট্ট ইনফরমেশন গুলো কিন্তু প্লিজ খেয়াল রাখবে। একটা স্টোরি যখন পড়ছো, আমি তো এগুলোকে এক একটা স্টোরি কল্পনা করি, কারণ স্টোরি আমাদের মাথায় রাখতে সুবিধা হয় রাদার দ্যান কোনো ইনফরমেশন যখনই ভেবে নেব, যখনই কোনো একটা জিনিসকে না ভেবে নেব যে এটা আমাকে জোর করে পড়তে হবে, এটা আমাকে মাথায় রাখতেই হবে, ওটা মাথা থেকে বেরোবেই, পরীক্ষার হলে বেরিয়ে যাবেই। তাই জন্য আমাদেরকে যেটা করতে হবে, এই প্রত্যেকটা কারেন্ট অ্যাফেয়ার্স না একটা গল্পের মতন করে, একটা গল্পের মোড়কে মুড়ে আমাদেরকে পড়তে হবে। এবং আমিও যখন তোমাদেরকে পড়াই তখন কিন্তু সেটাই চেষ্টা করি, যাতে একটা গল্পের মোড়কে মুড়ে এই পুরো স্টোরিটাকে তোমাদের সামনে প্রেজেন্ট করা যায়। ঠিক সেরকম ভাবে দেখো, যখন কলানিধি পুরস্কার ঘোষণা করা হবে বা কলানিধি পুরস্কারের জন্য নমিনেশন নেওয়া হচ্ছে, তখন টি.এম. কৃষ্ণের নির্বাচনকে সমর্থন করেনি রঞ্জনী এবং গায়ত্রী। তারা বলেছিল যে হবে না। তারা কিছু মানে তারা তাদের সঙ্গেও ছিল কিছু হরিকথার উদ্যোক্তা। ওকে, এরা সবাই মিলে বলেছিলেন যে কর্ণাটক কণ্ঠশিল্পীরা শ্রীকৃষ্ণের নির্বাচনের বিরোধিতা করেছিলেন। তারা বলেছিলেন না, টি.এম. কৃষ্ণাকে যেন এই অ্যাওয়ার্ডটা না দেওয়া হয়। কিন্তু রুখে দাঁড়িয়েছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিন। এম.কে. স্ট্যালিন বলেছিলেন কর্ণাটকে যে কণ্ঠশিল্পী টি.এম. কৃষ্ণা, তাকে 2024 সালের সঙ্গীত একাডেমির সঙ্গীতা কলানিধি পুরস্কারের জন্য নির্বাচিত হওয়ার জন্য তিনি কিন্তু তাকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেছেন কোনো রকম বা পলিটিক্যাল বিষয়বস্তু বা কোনো রকম ডিসক্রিমিনেশন যাতে এই আর্টসের মধ্যে না আনা হয়, শিল্পের মধ্যে, অ্যাওয়ার্ডের মধ্যে যেন এরকম কোনো প্রভাবকে প্রাধান্য না দেওয়া হয়। এখানে যেন শিল্পীকে প্রাধান্য দেওয়া হয় এবং শিল্পী কি কি বিষয়ে ওয়াকিবহাল, শিল্পীর কি কি বিষয়ে জ্ঞান রয়েছে, সেটাকেই যেন মাপকাঠি হিসেবে ধরা হয় এবং তার উপর বিচার করেই যেন তাকে অ্যাওয়ার্ডটা দেওয়া হয়ে থাকে। সেই কারণে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী কিন্তু স্ট্যালিন কিন্তু টি.এম. কৃষ্ণকে পুরোপুরিভাবে সাপোর্ট করেছে এবং স্ট্যালিন এবং কৃষ্ণা কিন্তু এই বছর সঙ্গীতা কলানিধি পুরস্কার 2024-এ, যেটা আমাদের কণ্ঠশিল্পীর যে অ্যাওয়ার্ডটা বিভাগটা, ওকে, কণ্ঠশিল্পী বিভাগে এটা কি মানে টি.এম. কৃষ্ণা কিন্তু জিতে গেছেন। এবার একটা কথা বলে দিই, এই যে পুরস্কারটা কলানিধি পুরস্কার, এটা কিন্তু বেসিক্যালি কর্ণাটকি মিউজিকের ওপর দেওয়া হয়ে থাকে। ওকে, কর্ণাটকি মিউজিকের ওপরেই কিন্তু এই অ্যাওয়ার্ডটা দেয়া হয়ে থাকে। কর্ণাটক মিউজিক যেটা বা কর্ণাটিক মিউজিক যেটা আমরা বলে থাকি, সেই কর্ণাটিক মিউজিকের উপরই এটাকে দেয়া হয়। ওকে, তো এবছর যিনি পেলেন তিনি হচ্ছেন এই মানুষটা, যার নাম হচ্ছে টি.এম. কৃষ্ণা। ওকে, তো টি.এম. কৃষ্ণা দেখো কি বলেছে, বিখ্যাত কর্ণাটিক গায়ক, এছাড়াও তিনি ম্যাগসেসে পুরস্কার জিতেছেন, তিনি র্যামন ম্যাগসেসে জিতেছেন, ভীষণ ইম্পর্টেন্ট, র্যামন ম্যাগসেসে
তোমরা সকলেই জানো এই র্যামন ম্যাগসেসে কি পুরস্কার হয়। ওকে, সেই পুরস্কার জিতেছেন কত সালে জিতেছেন? তিনি র্যামন জিতেছেন 2016 সালে। ওকে, 2016 সালে তিনি কিন্তু র্যামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড জিতে গেছেন। ওকে, তো তিনি কিন্তু সত্যিই খুব উন্নত মানের একজন শিল্পী। তাকে কিন্তু শুধু শুধু কেউ র্যামন ম্যাগসেসের মতন এরকম ঐতিহ্যমণ্ডিত অ্যাওয়ার্ড দেবে না। ওকে, এবং এই অ্যাওয়ার্ডটাকে আমরা কি বলে থাকি, চলতি কথায় কি বলে থাকি, আরেক নাম কি প্রশ্ন আসতেই পারে, এশিয়াজ নোবেল প্রাইজ। এশিয়াজ নোবেল প্রাইজও বলে থাকি আমরা এই অ্যাওয়ার্ডটাকে, ভালো করে মাথায় রাখো। র্যামন ম্যাগসেসে অ্যাওয়ার্ডকে আমরা এশিয়ার নোবেল প্রাইজও বলে থাকি। এবং এই অ্যাওয়ার্ডটা পেয়ে গেছেন টি.এম. কৃষ্ণা কত সালে? 2016 সালে। এবং 2024 সালে তিনি কিন্তু কলানিধি পুরস্কার পেলেন। তো তার সম্পর্কে এই ইনফরমেশনগুলো ভালো করে মাথায় রেখো। ওকে, চলে যাচ্ছি আমাদের পরের পুরস্কার। দেখো, নীনা প্রসাদ, উনি পেলেন কি ভোকালিস্ট হিসেবে। নীনা প্রসাদ কি হিসেবে পেয়েছেন? দেখো, নৃত্যের জন্য, নৃত্যশিল্পী হিসেবে তিনি এই পুরস্কারটা পেয়েছেন। কলানিধি পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে তাকে এবং তিনি পেয়েছেন কলানিধি পুরস্কার। দেখো, 2024 সালের জন্য নৃত্য কলানিধি পুরস্কার দেওয়া হচ্ছে ডক্টর নীনা প্রসাদকে। এই মহিলা যিনি এই বছর আমাদের নৃত্য বিভাগে কলানিধি অ্যাওয়ার্ড পাচ্ছেন। ওকে, তো তিনি বেসিক্যালি দেখো কি 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 বিষয়ে পারদর্শী সেটা আমরা একটু জেনে নিই। মোহিনীত্তম, মোহিনীত্তম মানে মোহিনীঅট্টম, যেটা আমরা জানি যে নৃত্যটি, সেই মোহিনীঅট্টম, তার সঙ্গে দেখো ভরতনাট্যম প্লাস কুচিপুড়ি প্লাস কথাকলি, এতগুলো নৃত্যের ফর্ম কিন্তু তিনি আয়ত্ত করেছেন। ওকে, কি কি জানলাম? মোহিনীঅট্টম, ভরতনাট্যম, কুচিপুড়ি, কথাকলি, এই নাচগুলোর ফর্ম কিন্তু তিনি আয়ত্ত করেছেন, পারদর্শী হয়েছেন এবং কাদের কাছ থেকে শিখেছেন সেই নামগুলোও দিয়ে দেওয়া হয়েছে। সেগুলো অতটা ইম্পর্টেন্ট নয় কার কাছ থেকে তিনি শিক্ষাপ্রাপ্ত হয়েছেন, শুধু এটুকু জেনে রাখো ডক্টর নীনা প্রসাদ এই বছর 2024-এ কিন্তু নৃত্য বিভাগের যে কলানিধি অ্যাওয়ার্ড সেটা জয়ী হয়েছেন। এবং তিনি কি কি নাচ বিষয়ে পারদর্শী সেটুকু জেনে নাও। মোহিনীঅট্টম, ভরতনাট্যম, কথাকলি এবং কুচিপুড়ি। ওকে, এই নাচগুলোতে কিন্তু তিনি পারদর্শী। এই ইনফরমেশনগুলো একটু মাথায় রেখো। আমাদের পরের খবরে দেখো, ভারতীয় যুবক উদয় ভাটিয়া, উদয় ভাটিয়া এবং মানসী গুপ্তা, এরা দুজনে ডায়না মেমোরিয়াল অ্যাওয়ার্ড পেয়েছেন। আরেকটা অ্যাওয়ার্ডের নাম আমরা জানলাম কি, ডায়না মেমোরিয়াল অ্যাওয়ার্ড। এইটা কিসের জন্য দেয়া হয়? দেখো, প্রিন্সেস ডায়নার স্মরণে প্রতি 2 বছর অন্তর এই পুরস্কারটা প্রদান করা হয়ে থাকে এবং এটা বেসিক্যালি সামাজিক কাজ, মানবিক সেবার জন্য ব্যতিক্রমী যুবকদের স্বীকৃতি দেয়। প্রয়াত প্রিন্সেস অফ ওয়েলসের স্মরণে প্রতিষ্ঠিত ডায়না অ্যাওয়ার্ড দাতব্য তার 25তম বার্ষিকী উদযাপন করেছে। তো বেসিক্যালি আমরা জানলাম যেটা প্রিন্সেস ডায়নার স্মরণে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়ে থাকে, প্রত্যেক 2 বছর অন্তর এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয় এবং এই অ্যাওয়ার্ডটা সেই সমস্ত যুবকদেরকে স্বীকৃতি দেওয়ার জন্য দেওয়া হয় যারা সামাজিক কাজ, মানবিক সেবা, এই সমস্ত ক্ষেত্রে কোনো ব্যতিক্রমী ভূমিকা দেখিয়েছেন, প্রদর্শন করেছেন, তাদেরকেই কিন্তু এই অ্যাওয়ার্ডটা প্রদান করা হয়ে থাকে। ওকে, তো দেখো, উদয় ভাটিয়া এবং মানসী গুপ্তা এরা দুজনে কিন্তু এই বছর এই অ্যাওয়ার্ডটা পেয়ে গেছেন। উদয় ভাটিয়া দিল্লির একজন উদ্ভাবক। কি উদ্ভাবক? তার একটা কোম্পানি রয়েছে, দেখো, উদয় ইলেকট্রিক নামে তার একটা কোম্পানি রয়েছে। যে কোম্পানিটা কি করছে, দিল্লিতে যার সদর দপ্তর, এবং উদয় এইখানে এই তার যে ইলেকট্রিক কোম্পানি, এরা কম খরচে বিদ্যুৎ উদ্ভাবন করছে এবং যে সমস্ত জায়গায় ইলেকট্রিসিটির প্রবলেম, ইলেকট্রিসিটি কারেন্টের প্রবলেম, সেই সমস্ত জায়গায় খুব কম খরচে কিন্তু কারেন্ট সরবরাহ করছে। তো সেই কোম্পানি হচ্ছে তার কোম্পানি উদয় ইলেকট্রিক। উত্তরপ্রদেশে এমন কিছু কিছু গ্রাম রয়েছে, এমন কিছু কিছু জায়গা রয়েছে যেখানে ইলেকট্রিকের ব্যবহার অত্যন্ত কম। ওকে, তো সেই সমস্ত জায়গাতেই কিন্তু তিনি মূলত কাজ করেছেন। তিনি সেই সমস্ত জায়গাতে খুব কম খরচে ইলেকট্রিসিটির ব্যবস্থা করে দিয়েছেন। এই মানবিক সেবা বা এই কাজের জন্যই কিন্তু তাকে বেসিক্যালি এই ডায়না মেমোরিয়াল অ্যাওয়ার্ডটা দেয়া হচ্ছে।
ওকে, তো এটা তার একটা খুব উল্লেখযোগ্য ভূমিকা বলতে পারো। আর মানসী গুপ্তাকে কেন দেয়া হচ্ছে? মানসী গুপ্তা হলো হরিয়ানার একজন মানসিক স্বাস্থ্য প্রচারক, অর্থাৎ তিনিও এখানে মেন্টাল হেলথ এই ব্যাপারটাকে তিনি কিন্তু ডিল করেন, এবং তিনি কিন্তু তার একটা ডক্টর বলতে পারো। ওকে, স্বাস্থ্য প্রচারক, অর্থাৎ তিনি এই ব্যাপারটা সম্বন্ধে অ্যাওয়ারনেস জারি করেন। আর কি, মানসী গুপ্তা প্রতিষ্ঠিত হিউসোথেমাইন্ড ফাউন্ডেশন, তার সদর দপ্তর কোথায়? গুরুগ্রাম বা গুরগাঁও যেটা আমরা বলি। কোভিড-19 যখন চলছিল, সেই মহামারী চলাকালীন 24 বছর বয়স ছিল তার মাত্র, সেই সময় তিনি মানসিক স্বাস্থ্য পরিষেবাগুলো তার দ্বারা চালিত যে সমস্ত মানসিক সেবা যে সমস্ত সংস্থাগুলো ছিল, সেগুলো খুব প্রশংসনীয় কাজ দেখিয়েছিল, করেছিল, এবং তিনি কিন্তু সেই সময় স্বীকৃতিও পেয়েছিলেন, মানসী গুপ্তা। ওকে, তাই জন্য তাকে কিন্তু এই অ্যাওয়ার্ডটা দেওয়া হচ্ছে। বোঝা গেল? তো এইটা হচ্ছে সেই অ্যাওয়ার্ডের মানে সেইটা লোগোটা। ওকে, যে ডায়না উডস মেমোরিয়াল অ্যাওয়ার্ড যেটা, তার লোগোটা হচ্ছে এটা। এবং 2024-এ তাহলে আমরা দেখলাম উদয় ভাটিয়া এবং মানসী গুপ্তা, এদের দুজনকে কিন্তু এই অ্যাওয়ার্ডটা দেওয়া হচ্ছে। ওকে, একজন ইলেকট্রিক নিয়ে কাজ করেছেন এবং আরেকজন কিন্তু মানসিক সংস্থা সেই নিয়ে কিন্তু কাজ করেছেন। ওকে, তো এই দুজনকে এই অ্যাওয়ার্ডটা দেয়া হচ্ছে। চলে যাচ্ছি আমাদের পরের যে খবর, সেখানে দেখো কি বলেছে লেখিকা রাখি কাপুর। তার পুরো নাম কি? রাখি কাপুর। তিনি তার 26তম যে বই রয়েছে, তাই জন্য দ্বিতীয় গোল্ডেন বুক অ্যাওয়ার্ড পেয়ে গেলেন। গোল্ডেন বুক অ্যাওয়ার্ড আমরা জানি যে এটা এশিয়ার একটা খুব কি বলবো, মানে একদম হাইয়েস্ট মোস্ট অ্যাওয়ার্ড। কিসের জন্য? বইয়ের জন্য দেওয়া হয়, ঠিক আছে? তো সেই বইয়ের গোল্ডেন বুক অ্যাওয়ার্ড যেটা, সেটা পেলেন কে? রাখি কাপুর। তার কততম বইয়ের জন্য? 26তম বইয়ের জন্য। বইটার নাম কি দেখো, ব্রেকিং ফ্রি এমব্রেসিং মি। এইটুকুই হয়তো দেবে বইটার নাম, পুরোটা নাও দিতে পারে, শুধু এইটুকুই দিতে পারে, ব্রেকিং ফ্রি এমব্রেসিং মি। ওকে, পুরোটা দেখো কি বলেছে, হিলিং ফ্রম চাইল্ডহুড অ্যাবিউজ অ্যান্ড টক্সিক কন্ডিশনিং, অর্থাৎ শিশুদের নিয়ে কিন্তু এই বইটা। চাইল্ডহুড অ্যাবিউজ অর্থাৎ শিশুদেরকে ছোটবেলায় যদি কোনো রকম অ্যাবিউজের শিকার হতে হয়, এবং তাদের মধ্যে যদি কোনো টক্সিসিটি কন্ডিশনের জন্ম হয়, সেই জায়গা থেকে শিশুদেরকে বের করে আনা ইটস ভেরি ডিফিকাল্ট। এবং শিশুরা কিন্তু একটা বিভিন্ন রকম মানসিক যন্ত্রণায় ভুগতে থাকে। তারা সবসময় সব এক্সপ্রেশন সব কিছু কিন্তু তারা বলতে পারে না মুখ ফুটে। ওকে, তো তাদের অ্যাটিটিউড, তাদের বিহেভিয়ার সব কিছুর মধ্যে কিন্তু সেটা সুপ্ত অবস্থায় থেকে যায়, এবং কোনো না কোনো সময় সেটার একটা অ্যাডভার্স প্রকাশ, একটা বিপরীত প্রকাশ কিন্তু আমরা দেখতে পাই, নেগেটিভ নেগেটিভ একটা অভিব্যক্তি আমরা দেখতে পাই। সেই বিষয় নিয়েই কিন্তু রাখি কাপুর কাজ করেছেন, এবং তার এই বইটা, শুধুমাত্র এই বই না, তিনি অনেকগুলো বই লিখেছেন এই চাইল্ড অ্যাবিউজ, চাইল্ড যে মেন্টাল হেলথ তাদেরকে নিয়ে, এবং তাদেরকে এই জায়গা থেকে উদ্ধার করে আনার জন্য। ওকে, তো তিনি একজন ফিজিওথেরাপিস্ট, যিনি ভারতে মাতৃ এবং ভ্রূণের স্বাস্থ্যের ফলাফল উন্নত করতে প্রসব পূর্ব কাউন্সিলিং, অর্থাৎ মা মা একজন যখন কনসিভ করেন, কোনো মহিলা যখন কনসিভ করেন, তো তারপর না তাকে বিভিন্ন মানসিক পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়। তার মধ্যে ইমোশন, হরমোনাল চেঞ্জ আসে, তার মধ্যে বিভিন্ন ধরনের চেঞ্জ আসে, অনেক রকমের মানে চেঞ্জ হয় তার মধ্যে। ওকে, বিভিন্ন রকমের হরমোনাল প্রবলেম আসে, চেঞ্জেস আসে। তো সেই সময় না সেই মাকে অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়েও যেতে হয়। এমন হয় না যে সবার লাইফ খুব সিম্পল, খুব ইজি। ওকে, এই এই যখন এটা চলে, এই ফেজটা চলে, ওকে, সেই 7-8 মাসের যে ফেজটা আমি বলছি কনসিভ করার পরে, ওই সময়ে মায়ের মানসিক অবস্থার অবনতি ঘটতে পারে, কারোর উন্নতি ঘটতে পারে। তো এই অবনতি বা উন্নতি, এইটার যে কাউন্সিলিং করানো দরকার, তাকে যে একটা মেন্টাল সাপোর্ট দেওয়া দরকার, এটাই অনেক সময় আমরা ভুলে যাই। আমরা আমাদের কে নিয়ে এতই ব্যস্ত থাকি যে সেই মানুষটা কিভাবে কি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। হ্যাঁ, তিনি তো একটা দেশের ভবিষ্যৎকে আনতে চলেছেন। ওকে, তো তাকে তো আমাকে কেয়ার করতেই হবে এক্সট্রা করে, কিন্তু তার মানে তাকে আমরা কেয়ার করার মতন সময়
সময় দিতে পারি না। তো সেই তারও যে কাউন্সেলিং দরকার হয় সেটার কথাই তিনি বলেছেন, রাখি কাপুর সেটার কথাই বলেছেন। এবং এই ধারণার পথপ্রদর্শক তিনি প্রথম বললেন যে সেই সমস্ত মহিলাদের কিন্তু কাউন্সেলিং এর দরকার পড়ে তাদের ডেলিভারির আগে। ওকে, রাখি 2 দশকেরও বেশি সময় ধরে ভারতের চেন্নাইতে তার সেন্টার ডুয়ে ম্যাটারনিটি স্টুডিওর মাধ্যমে তার জন্মপূর্ব অনুষ্ঠানের মাধ্যমে হাজার হাজার তরুণ দম্পতি এবং নতুন মায়ের জীবনকে এইভাবে প্রভাবিত করেছেন। অর্থাৎ তিনি কিন্তু মায়েদেরকে এইভাবেই উদ্বুদ্ধ করেছেন, প্রভাবিত করেছেন কাউন্সিলিং এর থ্রু দিয়ে। সেই মায়ের মধ্যে কি রকম চেঞ্জেস আসছে, সে কি ভাবছে, কি তার মধ্যে প্রবলেম চলছে, এই সমস্ত কথা কিন্তু মায়েরা মুখ ফুটে বলতে পারে না অনেক সময়। তাদেরকে নিয়ে এই কাউন্সিলিং এর যে ধারা বা তাদেরকে একটা মেন্টাল স্টেবিলিটি দেওয়ার যে চিন্তাধারা, এইটা প্রথম নিয়ে এলেন হচ্ছে এই মহিলা, দেখো, রাখি কাপুর। ওকে, তিনি এই নিয়ে প্রচুর গবেষণা করেছেন, প্রচুর বই লিখেছেন। তার মধ্যে একটা বই হচ্ছে এটা, ব্রেকিং ফ্রি এমব্রেসিং মি। ওকে, এই বইটার জন্যই তিনি গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড পেয়েছেন। আউটস্ট্যান্ডিং কিছু কাজের জন্যই কিন্তু এই গোল্ডেন গ্লোব যে অ্যাওয়ার্ড, এই বুক অ্যাওয়ার্ড, গোল্ডেন বুক অ্যাওয়ার্ড, সেটা কিন্তু দেয়া হয়ে থাকে। ওকে, আউটস্ট্যান্ডিং কোনো কাজের জন্য এবং সেই বিষয়ে যদি কোনো বই লেখা হয়ে থাকে তার জন্যই এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়, এবং রাখি কাপুর কিন্তু সেই কারণেই এই অ্যাওয়ার্ডটা পেয়েছেন। চলে যাচ্ছি তার সম্বন্ধে আরেকটু ডিটেলে। আচ্ছা, ওকে, এইটুকুই। তারপরে চলে আসছি, দেখো আমাদের পরের যে খবর সেটা সৌদি আরব। সৌদি আরব জেদ্দা, জেদ্দা বলে একটা জায়গা আছে, সেইখানে প্রথম আংশিকভাবে 3D প্রিন্টেড মসজিদ তৈরি করেছে। ভীষণ ইম্পর্টেন্ট, 3D প্রিন্টেড মসজিদ। আমাদের খোদ ভারতবর্ষেও কিন্তু কিছুদিন আগে 2023-এর একটা ইনফরমেশন রয়েছে, দেখো এখানে লেখা, ভারতের প্রথম 3D প্রিন্টেড পোস্ট অফিস তৈরি করা হয়েছিল কোথায়? ব্যাঙ্গালোরে। 2023-এই হয়েছে, 2023-এর কারেন্ট অ্যাফেয়ার্স এটা। ওকে, 3D প্রিন্টেড পোস্ট অফিস তৈরি করা হয়েছে ব্যাঙ্গালোরে। সিমিলারলি সৌদি আরবের জেদ্দা বলে একটা জায়গা রয়েছে, সেখানে 3D প্রিন্টেড মসজিদ তৈরি করা হয়েছে। সেটা কি করা হয় না, 3D প্রিন্টারগুলো বর্জ্য হ্রাস করে। ওকে, বিভিন্ন রকমের এই মন্দির মসজিদে বিভিন্ন ধরনের বর্জ্য পদার্থ হয়, সেই সমস্ত বর্জ্য হ্রাস করে এবং আরো টেকসই শিল্পে অবদান রাখে। কি উপরন্তু 3D প্রিন্টিং প্রযুক্তি স্বাস্থ্য এবং নিরাপত্তার ঝুঁকি কমিয়ে দেয়। আর কি করে, আঘাত এবং মৃত্যুর ঝুঁকি কমাতে পারে। কংক্রিট কাঠামো তৈরি করার সময় 3D প্রিন্টিং ঐতিহ্যগতভাবে পদ্ধতির তুলনায় উচ্চ স্তরের নির্ভুলতা প্রদান করে। ওকে, তো 3D প্রিন্টার একটা উন্নত মানের প্রযুক্তি বলতে পারো, যেটার কারণে কিন্তু এই বর্জ্য হ্রাস হয় এবং টেকসই শিল্পে অবদান রাখে। ঠিক আছে, তো এটা কোথায় তৈরি হয়েছে শুধু এইটুকু জায়গার নামটা আমরা মাথায় রাখবো, সৌদি আরবের জেদ্দা বলে একটা জায়গা রয়েছে, ওখানে এটা তৈরি করা হয়েছে এবং এই 3D প্রিন্টেড মসজিদ তৈরি করা হয়েছে ওখানে। আর সিমিলারলি আমাদের ভারতেও কিন্তু এরকম 3D প্রিন্টেড একটা পোস্ট অফিস তৈরি করা হয়েছিল ব্যাঙ্গালোরে। ওকে, তো এটা একটা, আচ্ছা, মসজিদটা দেখতে হচ্ছে এইরকম টাইপের, দেখতেই পাচ্ছ তোমরা। এটা কিন্তু আংশিকভাবে তৈরি, এটা কমপ্লিটলি 3D প্রিন্টেড নয়, আংশিকভাবে তৈরি। আর আমাদের যেটা পোস্ট অফিসটা ওটা কমপ্লিটলি 3D প্রিন্টেড। ওকে, চলে যাচ্ছে আমাদের পরের খবরে। দেখো কি বলেছে, তেলেঙ্গানার পান্ডাভুলা গুট্টা বলে একটা জায়গা রয়েছে। ওকে, জায়গাটার নাম কি? পান্ডাভুলা গুট্টা। ওকে, এইটা একটা জিও হেরিটেজ সাইট হিসেবে মনোনীত হয়েছে। তেলেঙ্গানায় অবস্থিত পান্ডাভুলা গুট্টা, এটা জিও হেরিটেজ সাইট হিসেবে মনোনীত হয়েছে। একটু ভালো করে মাথায় রাখো, পান্ডাভুলা গুট্টা হিমালয়ের পাহাড়ের চেয়েও পুরনো একটা ভূতাত্ত্বিক বিষয়। আনুষ্ঠানিকভাবে তেলেঙ্গানার একমাত্র ভূ ঐতিহ্য সাইট হিসেবে এটাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার পরিচালক এ অনিল কুমার এবং অনুপ এন কাম্বলে ভূতাত্ত্বিক তাৎপর্যের জন্য পান্ডাভুলা গুট্টা সংরক্ষণের গুরুত্বের উপর জোর দিয়েছেন। এখানে দেখো একটা খুব বিস্ময়কর চিত্র তোমরা দেখতে পাচ্ছ, যদি ভালো করে একটু লক্ষ্য করে, এরকম খোপ 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 করা। অ্যাকচুয়ালি এটা একটা একটা ভূতাত্ত্বিক বিষয় বলা যেতে পারে। এখনো পর্যন্ত এটা নিয়ে গবেষণা হচ্ছে যে বেসিক্যালি এগুলো কি বা এখানে কি আবিষ্কার করা হয়েছে। শুধু এইটুকু মাথায় রাখো যে তেলেঙ্গানাতে এই প্রথমবারের জন্য, এই প্রথমবার তেলেঙ্গানাতে কিন্তু এরকম একটা কিছু হেরিটেজ সাইট আবিষ্কৃত হয়েছে, যেটার নাম হলো পান্ডাভুলা গুট্টা এই জায়গাটাতে। ওকে, শুধু এইটুকু একটু আপাতত মাথায় রাখো। এটা নিয়ে ভবিষ্যতে আরো অনেক রকম গবেষণা হবে, তারপরে ডিটেল হয়তো আসবে কিছু। ঠিক আছে,
এরপর দেখো ভারতের প্রথম আয়ুর্বেদিক ক্যাফে খোলা হচ্ছে কোথায়? দিল্লিতে। ভীষণ ইম্পর্টেন্ট একটা নিউজ, ভীষণ ইন্টারেস্টিং একটা নিউজ। আয়ুর্বেদিক ক্যাফে খোলা হচ্ছে দিল্লিতে। ওকে, দিল্লির শালিমার বাগে মহর্ষি আয়ুর্বেদিক হাসপাতাল রয়েছে একটা। ওকে, সেখানে বাড়ির লোকজন দেখতে আসেন পেশেন্টদেরকে, যারা রুগী অসুস্থ তাদেরকে দেখতে আসেন। তো সেই সমস্ত পেশেন্টরা মানে তাদেরকে দেখতে এসে সেই বাড়ির লোকেরা অনেক দূর দূর থেকে আসেন, এরকম অনেক লোক রয়েছেন। তো তারা তাদের জন্য তাদের খাওয়ার জন্য একটা তো ক্যাফে করতে হবে, একটা তো যেখানে এসে তারা একটুখানি শান্তি মতো বসে একটুখানি খাবার দাবার খেতে পারবেন। সেই ক্যাফেটা কিন্তু কোনো রকম ফাস্ট ফুড সেন্টার নয়, এটাই ইম্পর্টেন্ট বিষয়। এখানে কিন্তু আয়ুর্বেদিক ক্যাফে খোলা হচ্ছে, যেহেতু আয়ুর্বেদিক হাসপাতালে তারা কিন্তু দেখাতে এসেছে। ওকে, সেই রেস্তোরাঁটি দেখো ভারতের প্রথম আয়ুর্বেদিক রান্নাঘর হিসেবেও সমাদৃত হয়েছে। মানে ওইটাতে মানে ক্যাফের সঙ্গে রিলেটেড যে রান্নাঘরটা রয়েছে না, কিচেনটা রয়েছে, সেটাও প্রথম আয়ুর্বেদিক রান্নাঘর হিসেবে ভারতে স্বীকৃতি পেয়েছে। ওকে, তো ডাইনিং এর কি ব্যবস্থা রয়েছে দেখো। আয়ুর্বেদিক যে রান্নাঘরটা তার নাম হচ্ছে সোমা দা আয়ুর্বেদিক। এখানে নামটাও তোমরা খেয়াল করো, দেখো সোমা দা আয়ুর্বেদিক। ওকে, এই দর্শনার্থীদের স্বাস্থ্য অনুযায়ী খাবার কাস্টমাইজ করা হয়। মেনুতে ডাম্পলিংস, পাও ভাজি, এই সমস্ত খাবার কিন্তু রয়েছে। ইন্টারেস্টিং ব্যাপার, সবই পেঁয়াজ এবং রসুন ছাড়া প্রস্তুত করা হয়েছে। ওকে, তোমরা এখানে দেখো একটা ডিশের ছবি পাচ্ছ, এখানে এগুলো কিন্তু পাউরুটি এবং আরো কিছু 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 জিনিস রয়েছে এখানে। তো এই সমস্ত কিছুই কিন্তু পেঁয়াজ এবং রসুন ছাড়া তৈরি করা হয়েছে। হাসপাতালের রোগীরা প্রায়শই বাইরের দর্শনার্থীদের পাশাপাশি তাদের চিকিৎসার সময় এই ক্যাফেতে যান এবং খান। ওকে, তো এটা একটা ভীষণ ইন্টারেস্টিং নিউজ। ভারতে প্রথম এরকম একটা আয়ুর্বেদিক ক্যাফে খোলা হচ্ছে কোথায়? দিল্লিতে। ওকে, এটা মাথায় রেখো। চলে যাচ্ছে আমাদের পরের একটা খবর। দেখো এটাও কিন্তু আমাদের একটা এক্সারসাইজ রিলেটেড, অনুশীলন বা মহড়া রিলেটেড যে একটা নিউজ হয় সেটা। টাইগার ট্রিয়াম্ফ 2024 ইম্পর্টেন্ট একটা নিউজ। টাইগার ট্রিয়াম্ফ যেটা কোন কোন দেশের মধ্যে হচ্ছে? ইন্ডিয়া এবং ইউএস এর মধ্যে, এবং এটা একটা বাইল্যাটারাল এক্সারসাইজ, HADR এক্সারসাইজ। ওকে, তো ছবি দেখতে পাচ্ছ, ইন্ডিয়া এবং ইউএস এর মধ্যে হচ্ছে। ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র নৌবাহিনী ভারতের পূর্ব সমুদ্র তীরে এই টাইগার ট্রিয়াম্ফ 2024 নামে একটা দ্বিপাক্ষিক মানবিক সহায়তা এবং দুর্যোগ ত্রাণ, HADR যাকে বলে, এই মহড়া শুরু করেছে। ওকে, এবং টাইগার ট্রিয়াম্ফ 2024 এটা মহড়ার লক্ষ্য হচ্ছে HADR বা দুর্যোগের যে ত্রাণ, সেটার অপারেশন পরিচালনার জন্য মার্কিন এবং ভারতীয় বাহিনীর মধ্যে একটা ভালো সম্পর্ক, একটা ব্যবহারযোগ্যতা বিকাশ করা এবং দুই দেশের মধ্যে দ্রুত এবং মসৃণ একটা সমন্বয় সক্ষম করার জন্য স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি পরিমার্জনা করা। এটা একটা অ্যাকশন বলতে পারো, SOPS। ওকে, স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি, অর্থাৎ দুই দেশের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি করা, সিম্পল ব্যাপার। যাই হোক, তো আমরা শুধু এইটুকু মাথায় রাখবো যে অপারেশনটার নাম কি, অপারেশন নয় সরি, এটা এক্সারসাইজটার নাম কি? টাইগার ট্রিয়াম্ফ 2024, এবং এটা একটা বাইল্যাটারাল HADR এক্সারসাইজ, এবং এটা কোন কোন দেশের মধ্যে হচ্ছে? ইন্ডিয়া আর ইউএস এর মধ্যে হচ্ছে। দ্যাটস ইট, এইটুকুই আমরা শুধু একটু মাথায় রাখবো। চলে যাচ্ছে আমাদের পরের খবর। দেখো ইসি লঞ্চেস নো ইয়োর ক্যান্ডিডেট, এই একটা অ্যাপ চালু করা হচ্ছে যারা ভোটার তাদের জন্য। কি ব্যাপারটা? ভারতের নির্বাচন কমিশন, ওকে, ইলেকশন কমিশন, ইসি মানে ইলেকশন কমিশন, প্রধান নির্বাচন কমিশন রাজীব কুমার। আচ্ছা, ইলেকশন কমিশনারের প্রধান বা চিফের নাম কি? রাজীব কুমার। এটা ভালো মাথায় রেখো, কিন্তু এটা এই কোয়েশ্চেন কিন্তু আসে। প্রধান নির্বাচন কমিশনারের নাম হলো রাজীব কুমার। তার নেতৃত্বে আপনার প্রার্থীকে জানুন বা নো ইয়োর ক্যান্ডিডেট বলে একটা অ্যাপ লঞ্চ করা হচ্ছে, মোবাইল অ্যাপ্লিকেশন চালু করা হয়েছে। এই অ্যাপটি ভোটারদের তাদের নির্বাচনী এলাকার নির্বাচনে দাঁড়ানো কোনো প্রার্থীর অপরাধমূলক রেকর্ড আছে নাকি সেই বিষয়ে জানতে পারবে, তার পরীক্ষা করার অনুমতি দেবে। অ্যাপটি অ্যান্ড্রয়েড এবং iOS উভয় প্ল্যাটফর্মই ডাউনলোডের জন্য উপলব্ধ, মানে আমাদের আইফোন এবং আমাদের উইন্ডোজ এই দুটোতেই কিন্তু এই অ্যাপটা চলবে, এবং এই অ্যাপটা কিন্তু
আমাদের বেসিক্যালি যে সমস্ত ভোটার্স রয়েছে এবং তারা ভোটে দাঁড়াচ্ছেন তাদের কোনো অপরাধমূলক ব্যাকগ্রাউন্ড রয়েছে নাকি এইটা জানার জন্য, এটা পরীক্ষা করার জন্য এই অ্যাপটাকে ডাউনলোড করার কথা বলা হচ্ছে। ওকে, তাহলে ভোটের আগে এটা একটা হচ্ছে। ওকে, এটা আপনার প্রার্থীকে জানুন বা নো ইয়োর ক্যান্ডিডেট এই অ্যাপটার নাম। এরকম দেখতে জিনিসটা পুরো, এটা একটা কেওয়াইসি, এইটুকু আমরা শুধু মাথায় রাখবো। চলে যাচ্ছে আমাদের পরের খবর, গুগল ডিপ মাইন্ড সিমা বা স্কেলেবল ইন্ট্রাস্টেবল মাল্টিওয়ার্ড এজেন্ট নামে একটা এআই গেমিং এজেন্ট প্রকাশ করা হয়েছে, যা ভিডিও গেম পরিবেশ জুড়ে কাজগুলো সম্পাদন করতে প্রাকৃতিক ভাষার নির্দেশাবলী অনুসরণ করতে পারে। সহজভাবে গুগলের নতুন এআই মানুষের সাথে ভিডিও গেম খেলতে প্রস্তুত। অর্থাৎ এই একটা সীমা বলে একটা এআই এসেছে, যেটা মানুষের সঙ্গে সঙ্গে মানুষের সহায়তা করার জন্য ভিডিও গেমে তারা কিন্তু সিমিলার ভাবে খেলতে পারবে। ওকে, সীমা গেমিং এর একটা ভবিষ্যৎ নির্দেশ করে যেখানে এআই এজেন্টরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এটা আমাদের এআই এর আরো এক ধাপ কাছাকাছি নিয়ে যায়। আমরা জানি এই এআই আমাদের গেমিং যে ইন্ডাস্ট্রি রয়েছে এখানে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ রোল প্লে করে, এবং যত রকমের নতুন ইনভেনশন যা কিছু সমস্ত এই গেমিং যে ইন্ডাস্ট্রি সেখানেই কিন্তু আনা হয়। এবং একটা নতুন এই গেমিং আনা হয়েছে সীমা বলেই নতুন এআইটাকে আনা হয়েছে। আর কি দেখো, শুধুমাত্র গেমে নয়, বাস্তব বিশ্বের পরিবেশেও কাজ করার জন্য এই বুদ্ধিমত্তার সাথে মানুষের সাথে সহযোগিতা করতে পারে। এটা পরের ব্যাপার। এইখানে দেখো দেওয়া হয়েছে কিছু কিছু গেমের ছবি, এখানে তোমরা দেখতে পাচ্ছ। এই সমস্ত জায়গায় কিন্তু সীমা অ্যাপ্লিকেবল করা হচ্ছে, ঠিক আছে? তো এই গুগল ডিপ মাইন্ড সীমা বা স্কেলেবল ইনস্ট্রাক্টেবল মাল্টি ওয়ার্ল্ড এজেন্ট, এটা পুরোটার নাম। সীমার ফুল ফর্ম এটা, স্কেলেবল ইনস্ট্রাক্টেবল মাল্টি ওয়ার্ল্ড এজেন্ট। পুরো নামটা মাথায় রেখো, শর্ট ফর্ম ফুল ফর্ম এইভাবে কিন্তু আসে পরীক্ষায়, তো মাথায় রাখবে। এটা কিন্তু সর্বশেষ এআই গেমিং এজেন্ট হিসেবে এটাকে আনা হচ্ছে। বোঝা গেল? চলে যাচ্ছে আমাদের পরেরটায়। দেখো কি বলেছে, প্রখ্যাত মালায়ালাম কবি এবং লেখক প্রভা বর্মা তিনি 2023 সালের মর্যাদাপূর্ণ 33তম সরস্বতী সম্মান পাচ্ছেন। সরস্বতী সম্মান দেয়া হচ্ছে তাকে, কোনো সরস্বতী সম্মানও আমরা জানি কোন রকম সাহিত্যিককে দেয়া হয়ে থাকে, সাহিত্যের জন্য দেয়া হয়ে থাকে, এবং 33তম সরস্বতী সম্মান পেয়ে যাচ্ছেন কে? প্রভা বর্মা। ওকে, তো তার যে লেখার জন্য তিনি পাচ্ছেন রৌদ্র সাত্বিকম, এই লেখাটার জন্যই তিনি বেসিক্যালি পাচ্ছেন। বিড়লা ফাউন্ডেশনের মতে ভার্মার উপন্যাস রৌদ্র সাত্বিকম এটা তার একটা উপন্যাস, এবং এটি মালায়ালাম ভাষায় কাব্যিক ছন্দে লেখা। ক্ষমতা এবং রাজনীতি, ব্যক্তি, রাষ্ট্র, শিল্প ক্ষমতা, এই সমস্ত বিষয়ে যে দ্বন্দ্ব সেটার উপরেই কিন্তু এটা লেখা। বেসিক্যালি এটা একটা সমস্ত কিছু সামাজিক রাজনৈতিক সমস্ত কিছু মানে মানুষের যে ওঠা পড়া এই সমস্ত কিছু নিয়েই কিন্তু এই একটা উপন্যাস রৌদ্র সাত্বিকম। এই উপন্যাসটা মালায়ালাম ভাষাতে লেখা, এবং এটা লিখেছেন কে? প্রভা বর্মা। তার এই বইয়ের জন্যই, এটা একটা দার্শনিক অনুসন্ধান বলেই দিয়েছে, এই বইয়ের জন্যই কিন্তু তিনি সরস্বতী সম্মান পাচ্ছেন। ওকে, তো প্রভা বর্মার সম্বন্ধে একটু ইনফরমেশন জানি আমরা। তার উল্লেখযোগ্য আরো কিছু কাব্য সংকলন রয়েছে, যেমন সৌপর্ণিকা, অর্কপূর্ণিমা, শ্যামা মাধবম, এবং উপন্যাস রয়েছে কিছু। দেখো এগুলো গেল কাব্য। উপন্যাস রয়েছে চন্দনা নাঝি, আর্দ্রম, কানাল চিলাম্বু, এইরকম কিছু উপন্যাস রয়েছে। আমরা যখনই কোনো লেখকের নাম পাবো বা কোনো সাহিত্যিকের নাম পাবো, তার অন্যান্য আরো কি কি ইম্পর্টেন্ট কাজ রয়েছে সেগুলো কিন্তু তৎক্ষণাৎ একটুখানি জেনে নেব। ঠিক যেরকম প্রভা বর্মা সম্বন্ধে জানলাম, আগে আমরা রাখি কাপুর সম্বন্ধে জেনেছিলাম, এখানে আবার প্রভা বর্মা সম্বন্ধে জানলাম। ইংরেজি এবং মালায়ালাম উভয় ভাষাতেই তিনি কিন্তু লিখেছেন, এবং কেরালা সাহিত্য একাডেমি পুরস্কার জিতেছেন, কেন্দ্রীয় সাহিত্য একাডেমি পুরস্কার জিতেছেন, ভায়োলার পুরস্কার, সেরা গানের জন্য রাজ্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, প্রচুর কিছু তিনি কিন্তু পেয়েছেন প্রভা বর্মা। তিনি এই বছর সরস্বতী সম্মান পেয়ে গেছেন 2023। ওকে, এটা একটু ভালো করে মাথায় রেখো। চলে যাচ্ছে আমাদের একটা টেকনোলজি বা সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিষয়ক কারেন্ট অ্যাফেয়ার্স, ভীষণ ইম্পর্টেন্ট, ভালো করে লক্ষ্য করো। বিজ্ঞানীরা মঙ্গল গ্রহে একটা আশ্চর্যজনক গোপন একটা আগ্নেয়গিরি আবিষ্কার করেছেন। সেই আগ্নেয়গিরিটার নাম দেখো কি?
নোকটিস আগ্নেয়গিরি নাম দেয়া হয়েছে তাকে। ওকে, আমরা বেছে বেছে পড়বো। মঙ্গল গ্রহে তাহলে বিজ্ঞানীরা এরকম একটা আগ্নেয়গিরি, গোপন আগ্নেয়গিরি লুকায়িত ছিল, সেটার অস্তিত্ব উন্মোচন করেছেন, যেটার ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য রয়েছে বিশাল, এবং তাকে নাম দেওয়া হয়েছে নোকটিস আগ্নেয়গিরি। এই আগ্নেয়গিরিটা চিত্তাকর্ষক, দেখো 29,600 ফুট উচ্চতায় দাঁড়িয়ে আছে এবং প্রায় 450 কিলোমিটার প্রস্থে বিস্তৃত। বোঝা গেল? তো এই হচ্ছে সেই আগ্নেয়গিরি, ছবি তোমরা দেখতে পাচ্ছ। এটা হলো মঙ্গল গ্রহের একটা ছবি, যেখানে এই এই পয়েন্ট আউট করা হয়েছে, এইখানে এই জায়েন্ট ভলক্যানোটা নিউলি ডিসকভার্ড বলে লেখা রয়েছে, এইখানে কিন্তু এটা আবিষ্কার হয়েছে বেসিক্যালি এই জায়গাটাতে। ঠিক আছে, তো এখানেই এটাকে নাম দেওয়া হয়েছে নোকটিস আগ্নেয়গিরি। ভালো করে এই নামটা মনে রাখবে। চলে যাচ্ছে আমাদের পরের যে খবর, সেখানে এটাও একটা আমাদের ইনফরমেশন রয়েছে সায়েন্স টেকনোলজি নিয়ে। গগনযান মিশন, যেটা আমাদের ইসরো চালু করেছে, গগনযান মিশন, সেই মিশনের মহাকাশচারীদের সহায়তা করতে একটা অ্যাপ চালু করা হয়েছে। সেই অ্যাপটার নাম হলো সখী অ্যাপ। ওকে, সখীর ফুল ফর্ম দেখো, দ্য স্পেস বোর্ন অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড নলেজ হাব ফর দ্য ক্রিউ ইন্টারাকশন। এটাও হলো পুরো সখীর ফুল ফর্ম। সখীর ফুল ফর্ম ভালো করে পড়বে, দ্য স্পেস বোর্ন অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড নলেজ হাব ফর ক্রিউ ইন্টারাকশন। এটা কি করবে না, গগনযান মিশনটা কি বেসিক্যালি একটু ছোট করে বলি আমি। এখানে কিন্তু মানুষদের মানে অ্যাস্ট্রোনট যারা রয়েছেন, মহাকাশচারী যারা রয়েছেন, তাদেরকে মহাকাশে প্রেরণ করা হবে। একটা পৃথিবীর যে নিম্নতম কক্ষপথ, সেখানে তাকে প্রেরণ করা হবে। ঠিক আছে, সেখানে তারা কিছুদিন থাকবে এবং আবার পৃথিবীতে ফিরে এসে তাদের অভিজ্ঞতার কথা জানাবেন। এটাই হয়ে যাচ্ছে গগনযান মিশনের প্রধান মানে একটা মেন ফোকাস। ওকে, তো গগনযান হিউম্যান স্পেস ফ্লাইট মিশনের নভোচারীদের সাহায্য করার জন্য একটা তো অ্যাপ দরকার, যে তাদের নিজেদের মধ্যে একটা ইন্টারাকশনের জন্য। সেই অ্যাপটাই হচ্ছে এই সখী অ্যাপ। সেই অ্যাপটা কি কাজ করবে দেখো, প্রযুক্তিগত তথ্য খোঁজা, একে অপরের সাথে যোগাযোগের মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ কিন্তু এই অ্যাপের মাধ্যমে তারা করতে পারবে। ওকে, আর কি বলেছে, অ্যাপটি অন্যান্য বিষয়ের মধ্যে মহাকাশচারীদের স্বাস্থ্য পর্যবেক্ষণ করবে, অর্থাৎ তারা হেলদি আছে নাকি, তারা তারা ঠিকঠাক আছে তার জন্য স্বাস্থ্য পর্যবেক্ষণ করবে। এছাড়াও তাদের পৃথিবীর সাথে সংযুক্ত থাকতে সাহায্য করবে, এমনকি তাদের খাদ্য তালিকা সম্পর্কেও সতর্ক রাখবে। বোঝা গেল? তো ভীষণ ইম্পর্টেন্ট একটা অ্যাপ চালু করা হয়েছে সখী, যেটা কিন্তু গগনযান মিশনের জন্য ফুললি ইম্পর্টেন্ট এবং খুবই দরকারি। ওকে, তাদের নিজেদের জন্যও খুব দরকার এবং আমাদের জন্যও খুব দরকার, কারণ আমাদের সঙ্গে কিন্তু এই অ্যাপের থ্রু দিয়েই তারা কানেক্টেড থাকবে। বলেছে দেখেছো, পৃথিবীর সাথেও কিন্তু তারা সংযুক্ত থাকবে এই অ্যাপের থ্রু দিয়ে। বোঝা গেল? তো সখী অ্যাপ আমরা একটু মাথায় রাখবো। এটা কিছুই না, এটা জাস্ট একটা ছোট্ট ইনফরমেশন, মাথায় রাখো। থার্ড সামিট ফর ডেমোক্রেসি, এটা হোস্ট করছে এই বছর যে কান্ট্রিটা, সেটার নাম হলো দক্ষিণ কোরিয়া। ফার্স্ট টাইম এটা হয়েছিল, সেটা হয়েছিল 2021-এ। ফার্স্ট যখন এটা হয়েছিল, সেটা হয়েছিল 2021-এ, এই সামিটটা হয়েছিল, এবং তখন করেছিল ইউনাইটেড স্টেট, সেটা হোস্ট করেছিল। এবং এই বছর যারা করছে, অর্থাৎ 2024-এরটা হোস্ট করছে সাউথ কোরিয়া। দেখতে পাচ্ছ তোমরা, তো এইটা একটা কনফারেন্স হয়েছে, সামিট মতো হয়েছে ডেমোক্রেসির। আর ব্যাস এটুকুই। আর 2023-এ হয়েছিল সেকেন্ড যেটা, সেটা। ওকে, এখানে এর থেকে বেশি কিছু ইনফরমেশন নেওয়ার নেই। চলে যাচ্ছে আমাদের পরেরটাই, এটাও একটা ভীষণ ইম্পর্টেন্ট। ইউপি পুলিশ দ্বারা একটা ডিজিটাল প্ল্যাটফর্ম লঞ্চ করা হয়েছে, যেটার নাম হলো ত্রিনেত্রা অ্যাপ 2.0। ওকে, এই অ্যাপটা কি করবে, বেসিক্যালি আমাদের যে স্ট্যাক টেকনোলজিস রয়েছে, ওকে, এই চালিত ক্রাইম জিপিটি ত্রিনেত্রা 2.0 চালু করেছে। এই টুলটি ইউপি সরকার এবং স্পেশাল টাস্ক ফোর্সের সহযোগিতায় কাজ করবে। কি করবে ত্রিনেত্রা 2.0 লঞ্চের উদ্দেশ্য কি না, এটি ক্রাইম জিপিটি লঞ্চের উদ্দেশ্য হলো যে নিরাপত্তা জোরদার করবে। ওকে, এবং এটি ইউপি পুলিশকে অপরাধীদের দমনে সহায়তা করবে। ওকে, তো এটা একটা বেসিক্যালি পুলিশদের হেল্প করার জন্য, তাদের ক্রিমিনাল খোঁজার জন্য একটা হেল্পফুল অ্যাপ, যেটার নাম হলো ত্রিনেত্রা 2.0। বোঝা গেল? কোথায় লঞ্চ করা হয়েছে? ইউপি পুলিশ থেকে এটাকে লঞ্চ করা হয়েছে, এবং এখানে তার একটা ডিটেল ইনফরমেশন দেওয়া রয়েছে।
যেটা বেসিক্যালি আমাদের পরীক্ষার জন্য খুব একটা ইম্পর্টেন্ট নয়, তোমরা যদি চাও তো এটা একবার পড়ে নিতে পারো, যেখানে কিভাবে অপরাধীদের শনাক্তকরণ করা হবে তার একটা ইনফরমেশন দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, বেসিক আর কিছু এখানে নেই। চলে যাচ্ছে আমাদের পরের খবর, ভীষণ ইম্পর্টেন্ট, অপারেশন ইন্দ্রবতী। ইম্পর্টেন্ট একটা অপারেশন, অপারেশন ইন্দ্রবতী, যেটা ভারতীয়দের হাইতি থেকে ডমিনিকান প্রজাতন্ত্রে সরিয়ে নিয়ে আসতে সাহায্য করা হচ্ছে। ওকে, তো এইটা ভারত তার নাগরিকদের হাইতি থেকে সরিয়ে আনছে এবং ডমিনিকান প্রজাতন্ত্রে সরিয়ে নেওয়ার জন্য এই অপারেশন ইন্দ্রবতী শুরু করেছে। এইটা ক্যারিবীয় দেশটির নিরাপত্তা পরিস্থিতির অবনতি হয়েছে, এই হাইতিতে প্রচুর রকমের ঝামেলা হচ্ছে, তাদের নিজেদের মধ্যে হচ্ছে, সেখান থেকে এই কিছু ইন্ডিয়ানকে, 90 জন ইন্ডিয়ানকে সেখান থেকে উদ্ধার করা হয়েছে এবং এই অপারেশনটার নাম দেওয়া হয়েছে অপারেশন ইন্দ্রাবতী। ওকে, সরিয়ে নেওয়ার কথা ভাবা হয়েছে, ভারত বলেছিল এমন কিছুদিন এই পদক্ষেপও গ্রহণ করা হয়েছে। দ্যাটস ইট। চলে যাচ্ছে আমাদের একটা ইম্পর্টেন্ট নিউজ, টেবিল টেনিস খেলোয়াড় শরৎ কমল। শরৎ কমলের নাম তোমরা প্রত্যেকে জানো, এই এখন কিন্তু তিনি একদম টপ নিউজে রয়েছেন টেবিল টেনিস প্লেয়ার হিসেবে। তিনি 2024-এর প্যারিস অলিম্পিক যেটা হচ্ছে সেখানে ফ্ল্যাগ বেয়ারার হিসেবে, ইন্ডিয়ার যে ফ্ল্যাগ বেয়ারার হিসেবে তিনি মনোনীত হয়েছেন, অর্থাৎ ইন্ডিয়ার ফ্ল্যাগ বহন করবেন। ওকে, তিনি কিন্তু মনোনীত হয়েছেন। তার সম্বন্ধে একটা ইনফরমেশন দেওয়া হয়েছে যে কেন তাকে বাছা হয়েছে। বিশেষ করে বিশ্বের 88 নম্বরে থাকা কামালের রেকর্ড, 10টি জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের শিরোপা তার মাথায় রয়েছে। এছাড়াও তিনি 7টা স্বর্ণ জিতেছেন কমনওয়েলথ গেমসে, 13টি পদক জিতেছেন, তিনি এশিয়ান গেমসে 2টো পদক জিতেছেন। ঠিক আছে, এবং বিশ্ব চ্যাম্পিয়নশিপে 3বার ব্রোঞ্জ জিতেছেন। অর্থাৎ তিনি যে সত্যি সত্যি এইটার জন্য উপযুক্ত একজন প্লেয়ার বা উপযুক্ত একজন অ্যাথলিট, সেটা আমরা জেনে গেলাম যে টেবিল টেনিস খেলোয়াড় শরৎ কমল এই বছর 2024-এ যে প্যারিস অলিম্পিক হবে সেখানে তিনি ইন্ডিয়ার ফ্ল্যাগ বহন করবেন। ওকে, তো এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা নিউজ, ভালো করে এটা একটু মাথায় রেখো। আচ্ছা, ইন্ডিয়ার যে ওপেন জাম্প কম্পিটিশন হয় বা থার্ড ইন্ডিয়া ওপেন জাম্প কম্পিটিশন যেটা, সেখানে নায়না জেমস তিনি লং জাম্প বিভাগে সোনা জিতেছেন। তার নাম কি? নায়না জেমস। তিনি কেরালার থেকে বিলং করছেন এবং অঞ্জু ববি জর্জ ফাউন্ডেশনে অনুষ্ঠিত তৃতীয় ভারতীয় ওপেন জাম্প প্রতিযোগিতায় মহিলাদের মধ্যে তিনি স্বর্ণ নিশ্চিত করেছেন। 6.67 মিটার লাফিয়ে তিনি ব্যক্তিগত ক্ষেত্রে কিন্তু এই সেরা চিহ্নটি তিনি অর্জন করেছেন। ওকে, নায়না জেমস নামটা মাথায় রেখো। আচ্ছা, আমরা দেখলাম শরৎ কমল তিনি ইন্ডিয়ার ফ্ল্যাগকে বহন করবেন প্যারিস 2024-এর যে অলিম্পিক সেখানে। ঠিক আছে, এখানে দেখো প্যারিস 2024-এর অলিম্পিকে মেরি কমও কিন্তু একটা দায়িত্বে আছেন। মেরি কম কি দায়িত্বে আছেন? শেফ ডি মিশন। ওকে, এই দায়িত্বে মেরি কম রয়েছেন। তিনি 6বারের বিশ্ব চ্যাম্পিয়নশিপ আমরা জানি। ওকে, এবং 2012 সালে লন্ডন অলিম্পিকে তিনি ব্রোঞ্জ জিতেছেন, এটাও আমরা জানি। লুগার শিব কেশভানকে তিনি সহায়তা করবেন। এই লুগার শিব কেশভান আবার কে? না, তিনি হচ্ছেন ডেপুটি শিফ ডি মিশন এই প্যারিস অলিম্পিক 2024-এ। তাহলে 3টে জিনিস আমরা পেলাম, একটা হচ্ছে শেফ ডি মিশনের যিনি প্রধান হোতা তিনি হচ্ছেন মেরি কম, তাকে যিনি সহায়তা করবেন বা তার পাশাপাশি যিনি থাকবেন ডেপুটি শেফ ডি মিশন তিনি হচ্ছেন লুগার শিব শেহবান, ওকে, কেশবান। এবং আরেকটা ইন্ডিয়ার ফ্ল্যাগ যিনি বহন করবেন তিনি হলেন শরৎ কমল, টেবিল টেনিস প্লেয়ার। এই ইনফরমেশন গুলো প্রত্যেকটা পর্ব পর প্যারিস 2024 অলিম্পিক হিসেবে কিন্তু সাজিয়ে নেবে এবং পড়বে। আচ্ছা, টেবিল টেনিসের জি সথিয়ানও একটা গুরুত্বপূর্ণ কাজ করেছেন। তিনি কি করেছেন? প্রথম ভারতীয় হিসেবে ওয়ার্ল্ড টেবিল টেনিস WTT এখানে ফিডার খেতাব জিতেছেন। দেখো কি, সাথিয়ান প্রথম ভারতীয় হিসেবে WTT ফিডার সিরিজ ইভেন্টে পুরুষদের একক শিরোপা জিতেছেন মানব ঠাকুরের বিরুদ্ধে। অর্থাৎ তার এবং মানব ঠাকুরের মধ্যে একটা খেলা হয়েছিল, সেখানে সাথিয়ান কিন্তু জিতে গেছেন। ওকে, 2021 চেক ইন্টারন্যাশনাল ওপেনের পর এটা ছিল তার প্রথম একক শিরোপা। তো তিনিও কিন্তু নিউজে আছেন। তার পুরো নাম জি সাথিয়ান। ওকে, তিনি টেবিল টেনিসেই কিন্তু ওয়ার্ল্ড টেবিল টেনিস ফিডার খেতাব জিতে গেছেন। বোঝা গেল? তো আজকে মোটামুটি আমরা
এই ইনফরমেশনগুলো, এই যা যা কিছু রয়েছে এগুলো কিন্তু আমরা জেনে নিলাম কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে। ইম্পর্টেন্ট যা যা নিউজ রয়েছে গত এক সপ্তাহ জুড়ে সেগুলো আমরা জেনে নিলাম। আবার কিন্তু পরবর্তী ভিডিওতে আমরা আরও যে এক সপ্তাহের ভিডিও, মানে আমরা এরকমভাবেই সাপ্তাহিক ভিডিও তোমাদের সামনে প্রেজেন্ট করছি। অনেকেই হয়তো বিভিন্ন রকম পেশায় নিযুক্ত থাকো, অনেকে অনেক রকম কাজকর্ম করো, যে প্রত্যেক দিনের কারেন্ট অ্যাফেয়ার্স ফলো করা হয় না, তাদের জন্য এটা একটা খুব সুবর্ণ সুযোগ বলতে পারো, যে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে বসে একবার করে ভিডিওটা দেখে নেওয়া, যে কি কি সারা সপ্তাহে ঘটছে। তো সেটা কিন্তু তাদের জন্য খুব হেল্পফুল হবে। তোমরা এভাবেই পরীক্ষার প্রিপারেশন নাও, এরকম ওয়ান লাইনার পড়ো, তার সঙ্গে সঙ্গে একটু ডিটেল ইনফরমেশন পড়ো আপকামিং এক্সামিনেশনের জন্য। আমি বলছি গ্যারেন্টি দিয়ে ভীষণ সুবিধা হবে তোমাদের প্রিপারেশনটাকে ভালো করতে, ওকে, জোরদার করতে। তো অল দ্য বেস্ট। ভিডিওটা ভালো লাগলে প্লিজ শেয়ার করো বন্ধুদের সাথে, আর কমেন্ট করে জানিও তোমাদের আর কি কি দরকার, কি কি তোমরা আরো ইমপ্রুভমেন্ট চাও, যা যা কিছু সেগুলো তোমরা প্লিজ বলো। আর লাইক করে দিও ভিডিওটা, আমাদের সাথে জুড়ে থাকো।